Hello guys, hope everyone's fine. And everyone's safe. So today we will start. আমরা আজকে শুরু করব আমাদের fifth phase, right? So আমরা last ক্লাসে মনে হয় semantics analysis টা শেষ করছিলাম, right? I hope every one of you have questions how that semantic works, why semantic analysis works or something like that. So remember, we can always meet in a Zoom meeting if you want to ask me questions. All right. Otherwise, we will just move on to the next phases. Okay. So we will just now start our fifth phase. আমাদের পঞ্চম যে phase, সেই phase-টা আমরা আজকে শুরু করব, which is called intermediate code generation, right? Okay. So intermediate code generation কি কারো মনে আছে কিনা? আমরা যখন কোর্সটা শুরু করছিলাম তখন আমরা একটা ওভারভিউ দিছিলাম, ছোট্ট একটা। সেখানে আমরা ইন্টারমিডিয়েট কোড জেনারেশন মনে হয় একটুখানি ডিফাইন করছিলাম। ওকে, অলরাইট, যাই হোক, মনে রাখার দরকার নাই। সো লেটস রিক্যাপ ফ্রম দেয়ার অ্যান্ড লেটস সি হাউ মাচ উই আন্ডারস্ট্যান্ড দিস অর নট। ওকে, you will already find the slides uploaded to the Edmodo group. Okay, I want you guys to check it out, and we will cover two slides today. All right, so the slide that I have already uploaded and a new slide. Okay, don't worry about this. This is very easy, quite easy. Probably the easiest one in the whole syllabus. Okay, so let's just take a look and let's see how it turns out. Okay. So, in the first step, what we need to do is to define what is an intermediate code generation, or what is this phase, what does this phase do. So, if you would remember, আমরা এখন পর্যন্ত বিভিন্ন স্টেপে যে কাজগুলো করছি সেটা হচ্ছে একটা ইনপুটের মধ্যে স্পেলিং গুলা ঠিক আছে কিনা সেটা দেখছি, স্পেলিং গুলা মানে প্রত্যেকটা ওয়ার্ড গুলা কারেক্ট গ্রামার অনুযায়ী আছে কিনা, মানে অর্ডার অনুযায়ী আছে কিনা সেটা দেখছি ইউজিং সিনট্যাক্স অ্যানালাইসিস। এই অর্ডার্ড বিভিন্ন লেক্সিম অথবা টোকেনের মানে কি সেটা বের করার জন্য আমরা সেমান্টিক্স অ্যানালাইসিস করছি। So now we have got almost everything that we want to find out from a code, right? So now there comes the part to execute it. আমাদের এখন যেটা করা দরকার সেটা হচ্ছে execute করা দরকার, right? Okay. So intermediate code generation is the first phase of execution. সে executable কোডে রূপান্তর করা শুরু করবে আমাদের কোডটাকে, right? So এতক্ষণ পর্যন্ত আমাদের এটা হিউম্যান রিডেবল ছিল, খুব নর্মাল হিউম্যান রিডেবল ছিল। এটা এখন আর খুব নর্মাল হিউম্যান রিডেবল থাকবে না, rather than this will start becoming machine readable. Okay, so everyone, do you guys remember the course microprocessor? So I know that every one of you have done microprocessor, right? So একটু চিন্তা করে দেখবেন যে ওখানে আমরা একটা স্পেসিফিক ল্যাঙ্গুয়েজে কোড করছিলাম, রাইট? কোড অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। সো একটু চিন্তা করে যদি দেখি সেটা হচ্ছে আমরা হিউম্যানরা যেরকম ভাবে কোনো একটা জিনিসকে বুঝি, একটা কম্পিউটার কিন্তু সেভাবে বোঝে না, রাইট? ওকে, সো কম্পিউটার যেহেতু সেভাবে বোঝে না, তার মানে হচ্ছে তাকে একটা ইনস্ট্রাকশন দেওয়ার জন্য ডেফিনেটলি আমাকে কিছু স্পেসিফিক ওয়ানস অ্যান্ড জিরোস কম্বিনেশন দিতে হবে, রাইট? ওকে, উই অলরেডি নো দ্যাট। সো এই জিনিসগুলোই আমরা মাইক্রোপ্রসেসরে শিখছি। আমরা কিছু স্পেসিফিক ইনস্ট্রাকশন, খুবই মিনিমাল ইনস্ট্রাকশন দিয়ে আমরা একটা মাইক্রোপ্রসেসর কিটকে চালাইছি, রাইট? যেমন ফর এক্সাম্পল আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইউজ করছি টু বি স্পেসিফিক, রাইট? So the question is, আমরা কেন assembly language ইউজ করি? So assembly language is a very processor centric code, right? Okay, so একটু চিন্তা করে যদি দেখি আমরা, সেটা হচ্ছে যে কোনো প্রসেসরের কিছু স্পেসিফিক সেট অফ ইনস্ট্রাকশন আছে, রাইট? এর বাইরে সে কোনো কিছুকে রিকগনাইজ করে না। যেমন একটা সিপিইউ that cannot recognize anything beyond 1 and 0, right? Okay, সো সেম আইডিয়া দিয়ে আমরা একটা জিনিস স্পেসিফাই করতে পারছি, হচ্ছে প্রত্যেক ধরনের যে মাইক্রোপ্রসেসর আছে তারা সবাই কিছু স্পেসিফিক টাইপের ইনস্ট্রাকশন অথবা কিছু স্পেসিফিক ইনস্ট্রাকশন ছাড়া কোনো কিছুকে বোঝে না। সো তার মানে বলতে গেলে, ফর এক্সাম্পল আমরা মাইক্রোপ্রসেসর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে
কিছু স্পেসিফিক কিওয়ার্ড ইউজ করছি, রাইট? যেমন অ্যাড, ওর মাল্টিপ্লাই, ওর ডিভাইড, ওর মুভ, রাইট? ওকে, সো এই কয়েকটা স্পেসিফিক কিওয়ার্ড ইউজ করেই কিন্তু আমরা সব ধরনের অপারেশন চালাইছি, রাইট? যেমন একটু চিন্তা করে যদি দেখি আমরা ওখানে লুপ করছিলাম কিভাবে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কিন্তু মজার বিষয়, কোনো ফর লুপ নাই, কোনো while লুপ নাই, রাইট? সো হাউ ডিড উই ডু দ্যাট? We achieved that by uh, by using conditional and unconditional jumps, right? Right? Okay. So সেম আইডিয়া দিয়ে আমরা আমাদের ইন্টারমিডিয়েট কোড জেনারেশন ফেজটাকে ইমপ্লিমেন্ট করি। সো ইন্টারমিডিয়েট কোড জেনারেশন ফেজের খুব স্বাভাবিক কাজ হচ্ছে ইন্টারমিডিয়েট কোড অথবা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ টাইপের কোড জেনারেট করা। ওকে, সো এই স্পেসিফিক টাইপের কোডকে আমরা একটা ফ্যান্সি নামে রাখি, কল্ড থ্রি অ্যাড্রেস কোড। ওকে, সো ইন্টারমিডিয়েট কোড জেনারেশনের কাজ খুব স্পেসিফিক। সে একটা সেমান্টিক্যালি মডিফাইড সিনট্যাক্স ট্রিকে নেবে ইনপুট হিসেবে, এবং আউটপুট দিবে থ্রি অ্যাড্রেস কোড। খুব সোজা, রাইট? ওকে, সো দ্য কোয়েশ্চেন ইজ, থ্রি অ্যাড্রেস কোডে আমার জিনিসটাকে ভেঙে ফেলা দরকার কেন? তার খুব সহজ কারণ হচ্ছে আমাদের মাইক্রোপ্রসেসর গুলো আহ, খুব বেশি কমপ্লেক্স ইনস্ট্রাকশন সে কিন্তু পালন করতে পারে না, বাট ওয়ান থিং ইট ক্যান ডু ইজ ইট ক্যান execute simple commands in amazing speed. Okay, so for example, humans ধর আমি যদি একটা খুব ছোট্ট প্রবলেম বলি, যে আমি এখান থেকে যাত্রাবাড়ি যাব, সাপোজ, রাইট? সো অ্যাজ এ হিউম্যান মাইন্ড আমি কিন্তু ওই জিনিসটাকে খুব সহজে চিন্তা করতে যে আমাকে এখান থেকে ওখানে যেতে হবে, ওখান থেকে সেখানে যেতে হবে, সেখান থেকে এই বাস নিতে হবে, অ্যান্ড দেন আই ফাইনালি রিচ মাই ডেস্টিনেশন। একটা কম্পিউটার কিন্তু সেভাবে করতে পারে না, রাইট? ওকে, বাট বাট মানে বলতে গেলে হচ্ছে এই এই প্রবলেমটা একটা হিউম্যান মাইন্ড যত সহজে সলভ করবে একটা কম্পিউটার তত সহজে সলভ করবে না। pretty much interesting, right? Okay, so this makes sense. But একটু চিন্তা করে দেখি, সাপোজ আমাকে যোগ করতে বলা হলো 129 আর 228 কত? So now the question is, who will do it faster, a human or a computer? Definitely the computer, right? So মজার বিষয় হচ্ছে একটা computer can do simple tasks in blazing speed, right? Okay, so how does it actually uh, execute complex or carry out complex tasks? Pretty simple. It divides these complex instructions into multiple easier instructions and then executes them in blazing fast speed. Okay? Okay. সো একটা কম্পিউটারের কখনোই মাল্টিপল অথবা কমপ্লেক্স কোনো ইনস্ট্রাকশন পালন করার উপায় নেই। সে খুব সহজ যে কাজটা করে, যে কোনো কমপ্লেক্স ইনস্ট্রাকশনকে পেলে তাকে কিছু কম্বিনেশন অফ সিম্পলার ইনস্ট্রাকশনে ভেঙে ফেলে, রাইট? এই সিম্পলার ইনস্ট্রাকশন গুলোই হচ্ছে আমাদের থ্রি অ্যাড্রেস কোড। সো আমাদের ইন্টারমিডিয়েট কোড জেনারেশন ফেজের কাজ হচ্ছে কমপ্লেক্স যে কোনো ইনস্ট্রাকশনকে সিম্পলার ইনস্ট্রাকশনে ভেঙে ফেলা, so that it can be executed by a microprocessor. All right? Okay. So আমরা এখানে একটা definition দিছি, in intermediate code generation complex instructions are broken into simpler multiple instructions for the simplicity of computation. And in intermediate code generation, we want to break down complex instructions into simpler three address code. So the question is, three address code কাকে বলে? Okay. So সবাই যদি আমরা একটু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কোডটা একটু চিন্তা করে দেখি, কারো কাছে মনে আছে কিনা, হচ্ছে আমাদের যেমন একটা মুভ ইনস্ট্রাকশন, সেই মুভ ইনস্ট্রাকশনে আমাদের একটা ইনস্ট্রাকশন হতে পারে মুভ R1, R2, right? So R1 is register 1, R2 is register 2, অথবা আরো অ্যাকচুয়ালি বলতে গেলে মুভ AX, BX, অথবা AH, BH, right? Okay. So AH অথবা BH কি জিনিস? We already know these are registers, right? Very high speed but low amount of memory spaces. আচ্ছা, তো একটু চিন্তা করে দেখি যে এই মুভ AH, BH অথবা মুভ AX, BX অথবা মুভ AL, BL, এই ইনস্ট্রাকশনে অ্যাকচুয়ালি কতগুলা অ্যাড্রেস আছে? অ্যাড্রেস বলতে আমরা একটা ভেরিয়েবলের অ্যাড্রেসকে বোঝাচ্ছি। সো একটু চিন্তা করে দেখেন,
মুভ যেটা আছে সেই মুভ ইনস্ট্রাকশনটা AH সরি BH যেই অ্যাড্রেসটা আছে সেখান থেকে যা কন্টেন্ট আছে সেই কন্টেন্টকে ফেচ করে, AH এর যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসে সেই কন্টেন্টটাকে রাইট করে, রাইট? So there are two addresses. Okay, so let's take another example. For example, add AH comma BH. So what do you think is happening in this instruction? So I think you already know this. So add AH comma BH এই ইনস্ট্রাকশনে প্রথমে AH এর যে ভ্যালু আছে সেটা ফেচ করে, সেকেন্ড BH এর যে ভ্যালু আছে সেটাকে ফেচ করে, থার্ড তাদের দুজনের ভ্যালুকে যোগ করে, অ্যান্ড ফোর্থ AH কে আপডেট করে with a new value, right? Do you guys remember? Okay, so if you don't remember, just recap. This is very easy. So add AH comma BH একটা মজার জিনিস হয়, সেটা হচ্ছে AH এর ভ্যালু আপডেট হয় কার ভ্যালু দিয়ে? AH প্লাস BH এর ভ্যালু দিয়ে। So can you track down যে আমরা এখানে কয়টা অ্যাড্রেস ইউজ করতেছি? Right, we are using 3 addresses. Let me explain why are you using 3 addresses. First of all, আমাদেরকে AH এর ভ্যালুকে এক্সট্রাক্ট করতে হচ্ছে, সেকেন্ড BH এর ভ্যালুকে এক্সট্রাক্ট করতে হচ্ছে, থার্ড নতুন ভ্যালুটাকে রাইট করার জন্য আবার AH এর অ্যাড্রেসকে ইউজ করতে হচ্ছে, রাইট? সো উই আর ইউজিং 3 addresses. ওকে, সো এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে আমরা যা কিছু ইউজ করি সবগুলোই কিন্তু ম্যাক্সিমাম অফ 3 অ্যাড্রেস ইউজ করে। সো যেখানেই সর্বোচ্চ 3টা অ্যাড্রেস ইউজ হচ্ছে তাকে আমরা 3 অ্যাড্রেস কোড বলি, রাইট? সো দিস ইজ বিকজ একটা মাইক্রোপ্রসেসর 3টা অ্যাড্রেসের চেয়ে কখনোই বেশি অ্যাড্রেস একই সাথে ইউজ করতে পারে না। অলরাইট, সো লেটস মুভ অন। ওকে, সো ইন দ্য ফার্স্ট স্টেপ আমরা যেটা দেখবো সেটা হচ্ছে দ্য ইন্টারমিডিয়েট কোড জেনারেটর, এটার প্লেসটা অ্যাকচুয়ালি কোথায়। সো এতদিন পর্যন্ত আমরা যা দেখে আছি, আমাদের প্রথম হচ্ছে আমরা স্পেলিং চেক করি, তারপর আমাদের একটা পার্সার সে চেক করে যে কারেক্ট অর্ডারে স্পেলিং অথবা টোকেন গুলো আছে কিনা। তারপর হচ্ছে স্ট্যাটিক চেকার বলতে এখানে আমরা বোঝাচ্ছি হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ডের সেমান্টিক অ্যানালাইজার। ওকে, সো আমরা যদি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড হিসাবে চিন্তা করি, রিমেম্বার আমাদের ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড ছিল, ইন্টারমিডিয়েট কোড জেনারেটর পর্যন্ত ছিল আমাদের ফ্রন্ট এন্ড, এবং কোড জেনারেটর কোড অপটিমাইজার সেটা ছিল আমাদের ব্যাক এন্ড, রাইট? সো ফ্রন্ট এন্ডের একদম লাস্ট ফেজ হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট কোড জেনারেটর। সো আফটার মেকিং সেন্স অফ এভরিথিং ইন দ্য কোড, উই ক্যান use intermediate code generator to generate possible intermediate code or 3 address code that will be required for the next steps. Alright? Okay. সো আমাদের ইন্টারমিডিয়েট কোড জেনারেটরের পজিশন একটা কম্পাইলার ফেজে ঠিক এই জায়গাটায়, অলরাইট? ওকে, সো ইন্টারমিডিয়েট কোড জেনারেশন যে ফেজটা আছে এই ফেজটায় আমরা বেশ কয়েক ধরনের টুলস ইউজ করি। ওকে, যেমন আমরা পার্সারের মধ্যে যে টপ ডাউন পার্সার, বটম আপ পার্সার ইউজ করি, অথবা হচ্ছে সিনট্যাক্স অ্যানালাইজারের মধ্যে ডিএফএ অথবা এনএফএ টুলস হিসেবে ইউজ করি। সিমিলারলি ইন্টারমিডিয়েট কোড জেনারেশনের মধ্যে আমরা বেশ কয়েকটা টুল ইউজ করি। ওকে, তার মধ্যে একটা হচ্ছে ডিফারেন্ট ভ্যারিয়েন্টস অফ সিনট্যাক্স ট্রি। ভ্যারিয়েন্টস বলতে হচ্ছে টাইপস বোঝাচ্ছে, ডিফারেন্ট টাইপস অফ সিনট্যাক্স ট্রি। আচ্ছা, সো যে ডিফারেন্ট টাইপস অফ সিনট্যাক্স ট্রি আমরা ইউজ করি তার মধ্যে একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি, উই উইল গো ইনটু ডিটেইলস ভেরি সুন। সেকেন্ড আরেকটা টাইপ আছে হচ্ছে কল্ড ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফস অর ড্যাগস, আমরা ছোট করে ডিএজি বলি, ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। অ্যান্ড থার্ডলি আমরা আরেক ধরনের ড্যাগ ইউজ করি কল্ড ভ্যালু নাম্বারিং ড্যাগ or value numbering method for DAGs. Okay, we will see an example. আচ্ছা, এছাড়া ইন্টারমিডিয়েট কোড জেনারেশন কোড রিপ্রেজেন্ট করার জন্য অথবা 3 অ্যাড্রেস কোড রিপ্রেজেন্ট করার জন্য আমরা বেশ আমরা দুটো টুল ইউজ করি টু বি এক্সাক্ট। একটাকে আমরা বলি হচ্ছে কোয়াড্রুপলস, আর এটাকে হচ্ছে আমরা বলি ট্রিপলস। অলরাইট, ওকে, সো ইন্টারমিডিয়েট কোড জেনারেশন আমাদের এই ফেজে আমরা এই 6টা জিনিস কে শিখবো আর কি। সো ডিফারেন্ট ভ্যারিয়েন্টস অফ সিনট্যাক্স ট্রি শিখবো, 3 ধরনের ভ্যারিয়েন্ট শিখবো, আমরা 3 অ্যাড্রেস কোড কিভাবে জেনারেট করে সেটা শিখবো, আমরা 3 অ্যাড্রেস কোড কিভাবে রিপ্রেজেন্ট করে সেটা শিখবো, এবং ফাইনালি কোয়াড্রুপলস এবং ট্রিপলস দিয়ে কিভাবে রিপ্রেজেন্ট করে সেটা শিখবো। অলরাইট, ওকে, so without further ado, let's start on the first variant of syntax tree. Okay, okay. So the first variant of syntax tree is called an abstract syntax tree.
সো এতদিন পর্যন্ত আমরা সিনট্যাক্স ট্রি খুব সহজেই বানাতে পারি, রাইট? সিনট্যাক্স ট্রি আর nothing but these are actually terminals and non-terminals represented in a tree format, right? Okay. So abstract syntax tree আমরা সেই সিনট্যাক্স ট্রি গুলাকে বলি যেখানে কোনো নন টার্মিনাল নাই, রাইট? ওকে, প্রিটি সিম্পল, তাই না? আচ্ছা, যেখানে কোনো নন টার্মিনাল নাই। তো দ্য কোয়েশ্চেন ইজ, আমরা নন টার্মিনালকে যদি রিপ্লেস করি তাহলে আমরা কিভাবে একটা সিনট্যাক্স ট্রি তৈরি করব? তখন আমরা সিনট্যাক্স ট্রি তৈরি করছি যে নন টার্মিনাল গুলাকে আমরা রিপ্লেস করব আমাদের অপারেটরস দিয়ে। ওকে, সো ফর এক্সাম্পল এখানে একটা ছোট্ট এক্সাম্পল দেখা যাচ্ছে, জাস্ট টেক এ লুক ইফ ইউ ডু আন্ডারস্ট্যান্ড দিস অর নট। সো একটু খেয়াল করে যদি দেখি তাহলে হচ্ছে আমাদের রুট আছে হচ্ছে ইকুয়ালস, রাইট? সো a ইকুয়ালস টু সামথিং, এই সামথিংটা কিভাবে জেনারেট হচ্ছে? দেখেন আমাদের ইনপুটটা ছিল a ইকুয়ালস টু b মাল্টিপ্লাইড বাই মাইনাস c প্লাস b মাল্টিপ্লাইড বাই মাইনাস c। ওকে, সো আমরা সেই কাজটাই করছি। দেখেন ইউনিয়ারি মাইনাস যেটা সেটাকে আমরা এখানে রিপ্রেজেন্ট করছি, রাইট? সেই মাইনাসের চাইল্ড হচ্ছে c, সেই ইউনিয়নে মাইনাসের চাইল্ড হচ্ছে c, b এবং মাইনাস c এর মধ্যে হচ্ছে মাল্টিপ্লিকেশন, রাইট? সো আমরা সেটাকে রিপ্রেজেন্ট করতেছি মাল্টিপ্লিকেশন লেফট চাইল্ড b রাইট চাইল্ড মাইনাস, রাইট? সিমিলারলি এখানেও মাল্টিপ্লিকেশন লেফট চাইল্ড b রাইট চাইল্ড মাইনাস। আমরা আমাদের যে নন টার্মিনালটা দরকার ছিল এখানে, সেই নন টার্মিনালটাকে সরাই ফেলছি, রাইট? রিমেম্বার যে এই মাল্টিপ্লিকেশনটা আগে হচ্ছে আমাদের চাইল্ড হিসেবে থাকতো, রাইট? সেটাকেই আমরা এখন রুট হিসেবে ধরে নিচ্ছি, রাইট? আচ্ছা, এবং তারপরে দেখেন দুইটা বি মাল্টিপ্লাইড বাই মাইনাস সি আর মাঝখানে কি আছে? প্লাস, রাইট? সো সি আমরা প্লাস দিয়ে একটা রুট তৈরি করছি এবং যার দুইটা চাইল্ড, এইটা একটা লেফট চাইল্ড, এটা হচ্ছে আমার রাইট চাইল্ড, রাইট? এবং ফাইনালি ইকুয়ালস টু যেই সিম্বলটা আছে তার দুইটা চাইল্ড, রাইট? লেফটে আছে এ, রাইটে আছে দিস ওয়ান, রাইট? সো লেফটে আছে এ, রাইটে আছে দিস ফুল ওয়ান, রাইট? ওকে, সো দিস ইজ called an abstract syntax tree. মজার বিষয় এখানে কোনো non-terminals, right? Non-terminals নাই, right? So that's why we call it as an abstract syntax tree. Okay. So আমাদের কাছে মনে হয় এখনো জিনিসটা কনফিউজিং লাগতেছে। So let's start to create one abstract syntax tree from a input and then we will see যে কিভাবে জিনিসটা হয়। Okay. সো অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি তৈরি করার আগে আমরা একটু প্রপার্টিজ দেখে আসি। সেটা হচ্ছে এক, দেয়ার আর নো নন টার্মিনালস, দ্য অপারেটরস টেক প্লেস অফ দ্য নন টার্মিনালস। সেকেন্ড, ক্যান বি কনস্ট্রাক্টেড ইউজিং আ প্রিটি সিম্পল এসডিডি। আমরা খুব সিম্পল একটা সিনট্যাক্স ডিরেক্টরি ডেফিনেশন ইউজ করে একটা অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি তৈরি করতে পারি। ওকে, thirdly may have multiple memory allocation for same variable. সো একটু চিন্তা করে যদি দেখি, সেটা হচ্ছে এখানে দেখেন আমাদের এই যে এক্সাম্পলটা ছিল, সেই এক্সাম্পলে আমরা সি যে ভেরিয়েবলটা আছে এই ভেরিয়েবলটাকে দুইবার ডিক্লেয়ার করছি, রাইট? বি যে ভেরিয়েবলটা আছে এটাকে দুইবার ডিক্লেয়ার করছি। ওয়াই? বিকজ এটা আমার ইনপুটের মধ্যে দুইবার আসছে, রাইট? এটা আমার ইনপুটের মধ্যে দুইবার আসছে। ওকে, সো দ্যাটস ওয়াই অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি এর মধ্যে একই ভেরিয়েবল মে হ্যাভ মাল্টিপল মেমোরি অ্যালোকেশনস। অলরাইট, সো আমরা এখন খুব সিম্পল একটা abstract syntax tree তৈরি করব using a very simple std. Alright, so let's see an example. So suppose this is our grammar. আমাদের গ্রামারটা পরিচিতই মনে হওয়ার কথা, তাও আমরা একটু চোখ বুলাই নেই, দেখি we understand this or not. So we are trying to identify any addition, negation, subtraction or multiplication, right? Addition, subtraction and multiplication type of grammar, right, from an input. আচ্ছা, এছাড়াও ই থেকে আরেকটা পসিবল নন টার্মিনাল সম্ভব which is টি। টি থেকে আমরা কোনো একটা ব্র্যাকেটেড ই কে পাইতে পারি, টি থেকে আমরা একটা আইডি কে পাইতে পারি। দিস আইডি ইজ আ ভেরিয়েবল, রাইট? সো ফর এক্সাম্পল আমাদের এই যে এই আগের এক্সাম্পলে আমরা এ আর বি দিয়ে দেখাচ্ছিলাম না? সো এ আর বি ইজ আর ভেরিয়েবলস অর আইডেন্টিফায়ার্স। এখানে যদি কোনো নাম্বার থাকতো, কোনো ডিজিট থাকতো, সেটাকে আমরা নাম্বার হিসাবে বলতেছি। অলরাইট, সো আমরা কোনো একটা ভেরিয়েবল রিপ্রেজেন্ট করতে পারি, একটা আইডেন্টিফায়ার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, অথবা একটা নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। সো টি ক্যান বি অ্যান আইডি আর টি ক্যান বি অ্যান নাম্বার। ওকে, সো তার জন্য আমরা কয়েকটা সেমান্টিক রুলস বসাইছি। একটা হচ্ছে আমরা যদি টি থেকে নাম পাই, খুব সিম্পল একটা কাজ করব, আমরা একটা লিফ নোড তৈরি করব। অলরাইট,
সো কেন লিফ নোড তৈরি করবো, ইউল আন্ডারস্ট্যান্ড। সো আমরা একটা লিফ নোড তৈরি করব, সেই লিফ নোডের মধ্যে একটা কিওয়ার্ড থাকবে নাম, এবং সেই নামের যে ভ্যালু সেই ভ্যালুটা থাকবে। খুব সিম্পল। আচ্ছা, আমরা যদি টি থেকে একটা আইডি পাই, মানে কোনো একটা আইডেন্টিফায়ার, মানে কোনো একটা ভেরিয়েবল পাই, ফর এক্সাম্পল টি থেকে আমরা এ কে পাইলাম। সো হোয়াট উইল উই ডু, উই উইল এগেইন ক্রিয়েট অ্যানাদার লিফ উইথ দ্য কিওয়ার্ড আইডি এবং উইথ দ্য এন্ট্রি অফ দ্য আইডি। সো আমার আইডি যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা দিয়ে এন্ট্রি করবো। সো these are খুব very simple functions, right? সো এই ফাংশন গুলোকে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে, এগুলো আন্ডারস্ট্যান্ড, ইটস প্রিটি ইজি। ওকে, আমরা যদি টি থেকে ই কে পাই, তখন আমরা একটা মজার কাজ করতেছি, আমরা টি ডট নোডে, মজার বিষয় এটা কিন্তু কোনো ফাংশন না, রাইট? দিস ইজ অ্যান অ্যাসাইনমেন্ট, রাইট? কিসের অ্যাসাইনমেন্ট? টি ডট নোড ইজ দ্য অ্যাড্রেস অফ টি। সো টি এর অ্যাড্রেসে আমরা কাকে অ্যাসাইন করতেছি? ই এর অ্যাড্রেসকে অ্যাসাইন করতেছি। প্রিটি সিম্পল, রাইট? অ্যাজ টি থেকে আমরা পাচ্ছি ই কে, রাইট? ওকে, তারপর আসি ই থেকে যদি টি পাই, সেম আইডিয়া, ই ডট নোট বিকামস টি ডট নোট, রাইট? মানে ই এর অ্যাড্রেস আপডেট হয়ে যাচ্ছে টি এর অ্যাড্রেস দিয়ে। ওকে, এরপর আসি ই থেকে আমরা যদি এখন ই মাল্টিপ্লাইড বাই টি পাই, ই ওয়ান মাল্টিপ্লাইড বাই টি পাই, তখন আমরা একটা মজার কাজ করতেছি, তখন আমরা একটা নতুন নোড তৈরি করতেছি। দিস নোড উইল ক্রিয়েট আ বাইনারি রুট। বাইনারি রুট বলতে একটা রুট তৈরি করবে, একটা লেফট চাইল্ড এবং একটা রাইট চাইল্ড সহ। সো একটা রুট তৈরি করবে, খুব সিম্পল, একটা রুট তৈরি করবে with a left child and the right child. So the root will be this multiplication sign, the left child will be e1 dot node or address of e1 dot node, and the right child will be t dot node. Pretty simple, right? Okay, so same thing goes for this one. e থেকে আমি যদি e1 minus t পাই, তখন আমরা একটা নতুন নোড তৈরি করতেছি। আমার রুটে থাকতেছে হচ্ছে আমার সিম্বল মাইনাস, লেফট চাইল্ডে থাকতেছে ই1 ডট নোড, রাইট চাইল্ডে থাকতেছে টি ডট নোড। কেন লেফট চাইল্ডে ই1 ডট নোড থাকতেছে? বিকজ মাইনাসের লেফটে ই1 আছে, মাইনাসের রাইটে টি আছে। সো দ্যাটস ওয়াই মাইনাস আমার রুট, ই1 ডট নোড আমার লেফট চাইল্ড, টি ডট নোড আমার রাইট চাইল্ড। সেম আইডিয়া অ্যাপ্লাই করে ই থেকে আমি যদি ই1 প্লাস টি পাই, তখন আমি একটা নতুন নোড তৈরি করতেছি, যেখানে প্লাস হচ্ছে আমার রুটে, লেফট চাইল্ডে আছে ই1 ডট নোড, রাইট চাইল্ডে আছে টি ডট নোড, রাইট? কোন ফাংশনটা কি করে, মানে হচ্ছে নোড এবং লিফ, এই ফাংশন দুইটা কি করে সেটা এখানে এক্সপ্লেইন করা আছে। সো গাইজ, this won't be a problem, just take a look, you'll understand. Okay, so now let's see an example. Okay, আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে আমার মনে হয় জিনিসটা বুঝতে পারবো ভালো। ওকে, সো সাপোজ আমাদের কাছে একটা ইনপুট আছে, খুব সিম্পল ইনপুট, a মাল্টিপ্লাইড বাই b প্লাস c মাইনাস 5। ওকে, সো এখান থেকে আমরা এখন ফাইন্ড আউট করার চেষ্টা করব যে আমাদের ইন্টারমিডিয়েট কোড জেনারেশন আমাদের অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রিটা কেমন আসে। অলরাইট, ওকে। সো ফার্স্ট অফ অল আমরা উই অলরেডি নো যে আমরা যে কোনো ট্রান্সলেশন করার আগে আমার তার সিনট্যাক্স ট্রিটা তৈরি করে নেওয়া দরকার, রাইট? সো দিস ইজ দ্য সিনট্যাক্স ট্রি অফ আওয়ার গিভেন ইনপুট, রাইট? This is pretty simple, তাই না? So you see আমরা a multiplied by b plus c minus 5 এর জন্য করতেছি, রাইট? So e থেকে আমরা e1 minus t তে রিপ্রেজেন্ট করতে পারি, e1 থেকে e1 plus t তে রিপ্রেজেন্ট করতে পারি, e1 থেকে e1 multiplied by t তে রিপ্রেজেন্ট করতে পারি, e থেকে t, t থেকে id, id থেকে a, t থেকে id, id থেকে b, t থেকে id, id থেকে c, t থেকে নাম, নাম থেকে 5, right? You can already check this out. Okay? Okay. So I'm not going into this syntax analysis phase. You already know this pretty well. Okay? So আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে এই syntax tree-টা থেকে একটা abstract syntax tree তৈরি করবো using our syntax director definition, right? So just for confirmation, আমরা syntax director definition-টা বের করে রাখি, তাহলে this will be easier for us to calculate. Okay? Alright. So this is our definition. So আমরা সেই definition অনুযায়ী দেখি আমরা লেফট সাইডে আমাদের ট্রান্সলেশনটা করার চেষ্টা করি। So let's see if we understand this or not. So remember আমরা আমাদের নর্মাল যে সিস্টেম, সেই সিস্টেমে abstract syntax tree তৈরি করতে করতে যাব। Alright, alright. One simple, very simple question. So do you think this is an S attributed SDD?
or L attributed STD? What do you think, guys? এটা কি S attributed STD নাকি L attributed STD? So if you look close, প্রত্যেকটা নন টার্মিনালের ভ্যালু শুধুমাত্র তার চাইল্ড থেকেই কিন্তু ক্যালকুলেট করা সম্ভব, রাইট? এই যে দেখেন আমরা শুধুমাত্র তার চাইল্ড থেকেই ক্যালকুলেট করছি, রাইট? So that means everything in this is a synthesized attribute. So that means this is a synthesized attribute or synthesized definition, right? S attributed SDD, right? Okay. So if you guys remember correctly, S attributed SDD তে আমরা always depth first search করি, তাই না? So আমরা always leftmost derivation করব first এ। তো আমাদের leftmost যেটা leftmost এর depth যেটা সেটা আগে ট্রান্সলেট হবে, অন্যগুলা পরে ট্রান্সলেট হবে, রাইট? ওকে। তো সেই আইডিয়া মাথায় রেখে আমরা আমাদের প্রথমে পাচ্ছি হচ্ছে আইডি থেকে এ, রাইট? তাই না? সো আইডি থেকে এ। সো আইডি থেকে এ এর জন্য আমরা খুব সিম্পল একটা কাজ করলাম, সেটা হচ্ছে আমরা একটা সরি আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে টি থেকে আইডি পাচ্ছি, রাইট? টি থেকে আইডি পাচ্ছি, সেই আইডির এন্ট্রিকে, সেই আইডির এন্ট্রি হচ্ছে এ, রাইট? তাই না? ওকে। সো আমরা একদম ফার্স্ট ফেজে টি থেকে আইডি কে পাচ্ছি, আইডি থেকে আইডির এন্ট্রি হিসেবে পাচ্ছি হচ্ছে এ কে। তো আমি যদি টি থেকে আইডি পাই তখন আমরা একটা মজার কাজ করছি, দেখেন কি করতেছি, একটা নোড তৈরি করতেছি টি তে, মানে একটা অ্যাড্রেস তৈরি করতেছি। সেই অ্যাড্রেসে অ্যাকচুয়ালি যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে একটা নিউ লিফ নোড। So do you guys know what a leaf node is? A leaf node is such a node যার আর কোনো চাইল্ড নাই, রাইট? সো যেমন এখানে এ একটা লিফ নোড, বি একটা লিফ নোড, সি একটা লিফ নোড, 5 একটা লিফ নোড এন্ড সো অন। ওকে। সো টি থেকে আইডি কে যদি আমি পাই, টি থেকে আইডি কে যদি আমি পাই, যেমন এখানে আমরা পাইছি টি থেকে আইডি কে পাইছি। সো যেহেতু টি থেকে আইডি কে পাইছি, so that's why we will create a new leaf node with the keyword id, এবং with the value id.entry. So in our case আমার keyword হচ্ছে id এবং আমার ভ্যালু কোনটা, id এর এন্ট্রি কোনটা, a, right? So দেখেন আমরা যদি t থেকে id কে পেয়ে থাকি তাহলে আমরা একটা মজার কাজ করছি, আমরা একটা কিওয়ার্ড, একটা লিফ নোড তৈরি করছি, দিস ইজ আ লিফ নোড, যেখানে আমার এন্ট্রি এন্ট্রি কিওয়ার্ড হচ্ছে আইডি এবং আমার এন্ট্রি ভ্যালু হচ্ছে এ, অলরাইট? ওকে। সো এরপরে আসি, আমরা যদি ই থেকে টি কে পাই, সো দিস ইজ মাই নিউ টি ডট নোড, রাইট? সো ওকে। সো এখন আমি যদি ই থেকে টি কে পাই, ওয়ের am I getting this? ই থেকে টি কে পাইছি, রাইট? সো ই থেকে আমি যদি টি কে পাই তখন আমি একটা মজার কাজ করতেছি, ই ডট নোট বিকামস টি ডট নোট, মানে ই এর যে অ্যাড্রেস, দিস অ্যাড্রেস বিকামস টি এর যে অ্যাড্রেস সেটা, মানে এখানে যে অ্যাড্রেসটা ছিল সেই অ্যাড্রেসটা অ্যাসাইন হয়ে যাচ্ছে কোথায়, ই এর অ্যাড্রেসে। বিকজ ই থেকে আমি যদি টি কে পাই, ই থেকে আমি যদি টি কে পাই তাহলে ই ডট নোট বিকামস টি ডট নোট। সো ই এর অ্যাড্রেস আপডেট হয়ে যাচ্ছে টি এর অ্যাড্রেস দিয়ে। সো দেখেন আমরা কি করলাম, আমরা ই এর অ্যাড্রেসকে আপডেট করে দিছি টি এর অ্যাড্রেস দিয়ে। সো আই থিঙ্ক দিস মেক্স সেন্স। অলরাইট। সো ইন দ্য নেক্সট স্টেপ আমরা এখন লেফট মোস্ট চিন্তা করতে করতে যাই। লেফট মোস্ট যদি চিন্তা করতে করতে যাই তাহলে লেফট মোস্ট হচ্ছে, নেক্সট লেফট মোস্ট হচ্ছে দিস ওয়ান, রাইট? সো টি থেকে আইডির এন্ট্রি হচ্ছে বি। সো ইউ অলরেডি নো হোয়াট উইল হ্যাপেন হিয়ার, আমরা একটা নতুন লিফ নোড তৈরি করব যার কিওয়ার্ড হবে আইডি এবং যার এন্ট্রি হবে বি, রাইট? সো ইউ সি আমার কিওয়ার্ড হচ্ছে আইডি, আমার এন্ট্রি হচ্ছে বি, বিকজ বিকজ আমি টি থেকে আইডি কে পাইছি, আমি টি থেকে আইডি পাইছি। সো দ্যাটস ওয়াই একটা নতুন নোড তৈরি হয়েছে টি ডট নোড, উইচ ইজ আ লিফ নোড। সেই লিফ নোডের কিওয়ার্ড হচ্ছে আইডি এবং এন্ট্রি হচ্ছে আইডি এর ভ্যালু, রাইট? সো আমার কিওয়ার্ড হচ্ছে আইডি, আমার এন্ট্রি হচ্ছে বি, রাইট? ওকে। সো উই গট দিস। সো নাও যদি আমি লেফট মোস্ট হিসেবে চিন্তা করি, দিস ইজ নট দ্য লেফট মোস্ট ওয়ান, দিস ইজ দ্য লেফট মোস্ট ওয়ান, রাইট? ই ওয়ান। সো এখন দেখি আমরা ই ওয়ান থেকে কোন রুলটাকে পাইছি। ই ওয়ান থেকে আমরা E1 multiplied by T কে পাইছি না? E1 multiplied by T কে পাইছি না? Right. So now what we can do? We can do E dot node is equals to new node multiplication E1 dot node T dot node. So do you guys remember what does this mean? আমরা এখানে খুব সিম্পল একটা কাজ করব, সেটা একটা নতুন নোড তৈরি করব, রুট নোড, ওকে, যার রুটে থাকবে হচ্ছে মাল্টিপ্লিকেশন সিম্বল
লেফট চাইল্ডে থাকবে e1 ডট নোড, রাইট চাইল্ডে থাকবে t ডট নোড। সো নাও সি হোয়াট উই ডু। সো দেখেন আমরা আমাদের e1 থেকে ই থেকে e1 মাল্টিপ্লাইড বাই টি কে যেটা দিয়ে রিপ্রেজেন্ট করছিলাম সেটাকে আমরা এখন রিপ্লেস করে দিলাম উইথ আ নিউ রুট উইচ ইজ মাই মাল্টিপ্লিকেশন। লেফট চাইল্ডে থাকলো আমার e1 ডট নোট, রাইট চাইল্ডে থাকলো আমার t ডট নোট, রাইট? মেক সেন্স, তাই না? ওকে। So if we go on, the leftmost one is now t.id to c, right? So খুব সিম্পল, এটা চেঞ্জ হয়ে গেল, আমার কিওয়ার্ড হচ্ছে id, আমার এন্ট্রি হচ্ছে c, right? Okay. So the next step will be e1 থেকে আমরা e1 পাচ্ছি প্লাস id c পাচ্ছি, right? So এটাকে আমি মানে e1 থেকে e থেকে e1 প্লাস t কে পাচ্ছি, right? So e থেকে আমি যদি e1 প্লাস t কে পাই তাহলে what will I do? You already know, right? So আমরা যদি এটা পাই তাহলে what will we do is আমরা প্লাস কে একটা রুট হিসেবে বানাবো এবং তার লেফট চাইল্ড হবে e1 ডট নোড, রাইট চাইল্ড হবে t ডট নোড, রাইট? ওকে, সো উই ডু দ্যাট। আমাদের প্লাস হয়ে গেল আমাদের রুট, লেফট চাইল্ডে থাকলো হচ্ছে আমার e1, রাইট চাইল্ডে থাকলো আমরা হচ্ছে t ডট নোড, রাইট? ওকে, সো এগেইন আমরা যদি লেফট মোস্ট ভেরিয়েবলের জন্য চিন্তা করি, সো দিস ইজ মাই লেফট মোস্ট ওয়ান। সো আমরা এখানে কি পাচ্ছি, টি থেকে নামকে পাচ্ছি এবং নামের কোনো একটা লেক্সিক্যাল ভ্যালু পাচ্ছি, রাইট? সো টি থেকে আমি যদি নামকে পাই তখন হোয়াট উইল আই ডু, I will create another node which is a leaf node এবং তার কিওয়ার্ড হচ্ছে নাম এবং সেই কিওয়ার্ডের এগেইনস্টে ভ্যালু হচ্ছে নাম ডট লেক্স ভ্যাল, রাইট? সো ইউ সি আমরা একটা কিওয়ার্ড দিলাম হচ্ছে নাম এবং সেখানে ভ্যালু দিলাম হচ্ছে 5 বিকজ নামের লেক্স ভ্যালু হচ্ছে 5, রাইট? ওকে, এন্ড ফাইনালি আমরা ই থেকে e1 মাইনাস টি কে পাচ্ছি, রাইট? e1 মাইনাস টি কে পাচ্ছি। তো যেহেতু আমরা ই থেকে e1 মাইনাস টি কে পাচ্ছি, সো তখন আমরা আমাদের ফাইনাল যে সেমান্টিক রুল সেটাকে ডিফাইন করতে পারি, which is a new node with the root at minus and left child at e1 dot node, right child at t dot node. ওকে, সো আমরা নতুন একটা রুট নোড তৈরি করছি উইথ দা সিম্বল মাইনাস এবং আমার লেফট চাইল্ডে আছে প্লাস, আমার রাইট চাইল্ডে আছে হচ্ছে টি ডট নোট, রাইট? ওকে, সো দিস ইজ ভেরি সিম্পল আই থিঙ্ক। ওকে, সো আমার কাছে মনে হয় আমরা বুঝতে পারছি। এবং ফাইনালি আমি যদি আমার এই কিওয়ার্ড গুলা অথবা আমার এই বক্স গুলাকে সরাই ফেলি তাহলে আমার অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি ইজ এক্স্যাক্টলি লাইক দিস, রাইট? সো দিস ইজ কল্ড অ্যান অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি। সো মজার বিষয় এখানে শুধুমাত্র টার্মিনালস গুলো আছে এবং সেই এখানে কোনো নন টার্মিনালস নাই, রাইট? ওকে, সো দিস ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি। সো সবার কাছে কোয়েশ্চেন আসতেই পারে যে এই অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি দিয়ে আমার লাভ কি? হাউ ডাজ ইট হেল্প মি ইন অ্যাচিভিং 3 অ্যাড্রেস কোড? সো একটু একটু যদি সবাই খেয়াল করে দেখেন আমাদের এই নোডগুলাতে, এই নোডগুলাতে আমরা সর্বোচ্চ কয়টা অ্যাড্রেস ইউজ করতেছি? So just take a look. So এই multiplication যে নোটটা আছে, this has a left child, right, which represents one address. This is a right child, which represents another address, two addresses. And as there is a multiplication between them, so this represents the multiplication between these two childs, right, which is another address. So একটু চিন্তা করে দেখেন প্রত্যেকটা নোড মজার বিষয় কয়টা অ্যাড্রেসকে রিপ্রেজেন্ট করতেছে? Interestingly, তিনটা অ্যাড্রেসকে রিপ্রেজেন্ট করতেছে, রাইট? সো ইউজিং অ্যান অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি উই ক্যান রিপ্রেজেন্ট 3 অ্যাড্রেস কোড যেখানে প্রত্যেকটা নোড শুধুমাত্র তিনটা অ্যাড্রেসকে, সর্বোচ্চ তিনটা অ্যাড্রেসকে রিপ্রেজেন্ট করতেছে বিকজ দিস ইজ আ বাইনারি ট্রি, রাইট? বাইনারি ট্রি আমরা সেই ট্রিগুলোকে বলি যার সর্বোচ্চ দুটো চাইল্ড আছে, রাইট? ওকে, আচ্ছা, so that's the reason of why we are choosing abstract syntax tree to represent 3 address code, right? Okay. So translating any input to an abstract syntax tree gives us an idea of breaking down complex instructions into a maximum of 3 addresses. You know? So I think you understand this. So this is one variant of syntax tree
that we can use to represent or calculate intermediate code generator অথবা three address code, right? Okay. So let's move on to the next one. So আমরা আমাদের next variant যেটা আমরা পড়বো syntax tree এর জায়গায় আমরা যেটাকে ইউজ করতে পারি is called a directed acyclic graph. Okay, so নাম শুনেই আমি জানি না directed acyclic graph আপনারা পড়ছেন কিনা, probably ইয়াতে পড়ে থাকতে পারেন, math 135 discrete mathematics এ পড়ে থাকতে পারেন, I don't know. Yeah, whatever, we will give you a very broad idea. Okay, so directed acyclic graphs or DAGs are almost like abstract syntax tree, just with some special properties. So একটু চিন্তা করে দেখেন যে abstract syntax tree তে একটা ভেরিয়েবলের কিন্তু মাল্টিপল allocation হইতে পারে, right? Okay, depending on the condition or depending on the type of allocation of memory or type of instruction, এখানে মাল্টিপল বার একই ভেরিয়েবল আসতে পারে। বাট DAG এর মজা হচ্ছে in any DAGs one node or one memory space is allocated for once only. So তার মানে আমি যদি কোনো একটা স্পেসিফিক ভেরিয়েবল একবার অ্যাসাইন করে ফেলি, আমরা তাকে সেকেন্ড বার অ্যাসাইন করব না। সেকেন্ড, আমরা যদি কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু একবার ক্যালকুলেট করে ফেলি, তার ভ্যালু আমরা আর ফার্দার কখনো ক্যালকুলেট করব না। We will reuse that same address in further calculation. Okay, we will see an example. Okay, যেহেতু এটার নাম directed acyclic graph, so that means this is a directed graph. Alright, so if needed, memory allocation for one node can be reused for further calculation. And মজার বিষয় হচ্ছে আমরা directed acyclic graph abstract syntax tree এর জায়গায় ইউজ করি because it reduces memory consumption in most cases. Okay, so we will see an example, you will understand. This is pretty easy. Okay, so আমরা এখানে একটা এক্সাম্পল দেখতেছি of a directed acyclic graph. তো সবার কাছে এটা একটু কমপ্লেক্স মনে হতে পারে যে what kind of graph is this. So we will explain and you will understand this pretty easy. So for example, এখানে আমরা জাস্ট এটাকে আগে একটু রিপ্রেজেন্ট করে আসি, তারপর আমরা কিভাবে ক্যালকুলেট করি সেটা ফাইন্ড আউট করব। ওকে, সো একটু যদি আমরা চিন্তা করে দেখি, এখানে আমার যেই কমপ্লেক্স ইনস্ট্রাকশনটা আছে সেটাকে আমরা ছোট 3 অ্যাড্রেসের ইনস্ট্রাকশনে ভাগ করে নিছি। ওকে, সর্বোচ্চ 3 অ্যাড্রেসের ইনস্ট্রাকশন, যেমন হচ্ছে b - c একটা, অথবা a * b - c একটা, তারপর b - c * d একটা, এবং ফাইনালি a * b - c প্লাস b - c * d, and ফাইনালি a প্লাস a * b - c প্লাস b - c * d, রাইট? সো আমরা প্রত্যেকটা ইনস্ট্রাকশনকে আলাদা আলাদা ভাগে ভাগ করে নিচ্ছি এবং তারপরে জিনিসটাকে রিপ্রেজেন্ট করতেছি। যেমন ফর এক্সাম্পল, a b - c রিপ্রেজেন্টস দিস অপারেশন, রাইট? b এবং c এর মধ্যে মাইনাস অপারেশনটাকে বোঝাচ্ছে, তাই না? দিস পার্ট। ওকে, সো এখন দেখেন, এরপরে দেখেন আমরা b - c এর সাথে দুইটা কাজ করতেছি, একটা হচ্ছে মাল্টিপ্লিকেশন বাই a করতেছি, আর হচ্ছে মাল্টিপ্লিকেশন বাই d করতেছি। সো দেখেন মজার জিনিস, আমরা b - c এর সাথে মাল্টিপ্লাই করতেছি d কে, আবার মাল্টিপ্লাই করতেছি a কে। সো মজার বিষয়, আমরা b - c দুইবার ক্যালকুলেট না করে একবারই ক্যালকুলেট করছি এবং তার অ্যাড্রেসকে দুইটা অপারেশনে রিইউজ করছি। ওকে, দেন আমরা একটা মজার কাজ করছি, সেটা হচ্ছে আমাদের এই a ইন্টু b - c এটার সাথে যোগ করছি হচ্ছে a কে, রাইট? সো এই যে এখানে আমরা পাইছিলাম হচ্ছে a ইন্টু b - c, এই পুরোটার ভ্যালু, রাইট? তো সেটার সাথে যোগ করছি a কে, এন্ড ফাইনালি a প্লাস এই জায়গাটায় পাইছি, হচ্ছে a প্লাস a মাল্টিপ্লাইড বাই b - c এতটুকু, এবং রাইট হ্যান্ড সাইডে এই জায়গাটায় পাইছি b - c ইন্টু d এতটুকু, রাইট? সো এই দুটার মাঝখানে কি করছি? প্লাস করছি, এই যে প্লাস করছি। সো মজার বিষয়, এই পুরো পার্টটাকে আমরা সেকেন্ড বার আরেকবার ক্যালকুলেট করি নাই, রাদার দেন we just reused their address to calculate the final one. Okay, so this is an example of that. So আমরা একটু in details এ দেখি, you will understand. So let's construct one. So suppose আমার কাছে খুব সিম্পল একটা ইনস্ট্রাকশন আছে। So suppose this one, I have pretty simple instruction. So এটাকে আমার যদি ডিরেক্টর অ্যাসাইক্লিক গ্রাফে তৈরি করতে হয়, আমার প্রথম যে কাজ সেটা হচ্ছে
কনস্ট্রাকশনের জন্য আমাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে প্রথম যে কোনো কমপ্লেক্স ইনস্ট্রাকশনকে সিম্পলার 3 অ্যাড্রেস ইনস্ট্রাকশনে ভেঙে ফেলতে হবে। সো দ্য কোয়েশ্চেন ইজ আমি কিভাবে বুঝবো যে আমার 3 অ্যাড্রেস ইনস্ট্রাকশন হচ্ছে? তো 3 অ্যাড্রেস ইনস্ট্রাকশন বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে যদি আমার কাছে সর্বোচ্চ 3টা ভেরিয়েবল থাকে একটা ইনস্ট্রাকশনে, সেটাই হচ্ছে ম্যাক্সিমাম 3 অ্যাড্রেস কোড। যেমন ফর এক্সাম্পল এই এক্সাম্পল আমরা যদি দেখি, এক্স আমরা একটা অ্যাড্রেস ইউজ করতেছি, এ একটা অ্যাড্রেস ইউজ করতেছি, বি একটা অ্যাড্রেস ইউজ করতেছি, সি একটা অ্যাড্রেস ইউজ করতেছি। সো ইফ ইউ think a bit, জাস্ট চেক যে আমরা বি এর একটা অ্যাড্রেস আমাকে নিতে হচ্ছে, সি এর একটা অ্যাড্রেস নিতে হচ্ছে, বি ইন্টু সি এর একটা অ্যাড্রেস নিতে হচ্ছে, সেটাকে কোথাও এক জায়গায় রাখতে হচ্ছে, সেটাকে যোগ করতে হচ্ছে এ এর সাথে, এবং ফাইনালি সেই টোটাল ভ্যালুটাকে অ্যাসাইন করতে হচ্ছে এক্স এর মধ্যে, রাইট? সো দেয়ার ফোর অ্যাড্রেসেস অ্যাট আ টাইম, রাইট? আমরা চারটা অ্যাড্রেসকে একসাথে ইউজ করছি। সো সেই জায়গায় আমরা চাইলে এটাকে ভেঙে ফেলতে পারি তিন অ্যাড্রেসের ইনস্ট্রাকশনে। যেমন আমরা t1 equals to b multiplied by c করতে পারি, রাইট? সো হাউ মেনি অ্যাড্রেসেস আর উই ইউজিং? বি একটা, সি একটা, টি1 একটা, রাইট? সো সর্বোচ্চ তিনটা অ্যাড্রেস। সেকেন্ডলি টি2 একটা অ্যাড্রেসে ভেঙে ফেলতে পারি এ প্লাস টি1, রাইট? অ্যান্ড ফাইনালি এক্স ইকুয়ালস টু টি2। সো একটু চিন্তা করে দেখি যে ডাজ দিস মেক সেন্স অর নট? সো আমরা বি মাল্টিপ্লাইড বাই সি যেটাকে আগে করা দরকার সেটাকে আগে ভেঙে ফেলছি, সো টি1 দিয়ে সেটাকে রিপ্রেজেন্ট করতেছি। এরপরে এ এর সাথে তাকে যোগ করা দরকার, রাইট? সো আমরা টি2 একটা টেম্পোরারি ভেরিয়েবলের মধ্যে এ প্লাস টি1 কে ক্যালকুলেট করতেছি, হুইচ ইজ অ্যাকচুয়ালি এ প্লাস বি মাল্টিপ্লাইড বাই সি, রাইট? ওকে। এবং ফাইনালি এক্স এর মধ্যে টি2 এর ভ্যালুকে অ্যাসাইন করতেছি, হুইচ ইজ অ্যাকচুয়ালি a plus b multiplied by c, right? So আমরা একটা কমপ্লেক্স ইনস্ট্রাকশনকে ছোট ছোট তিনটা সিম্পলার ইনস্ট্রাকশনে ভেঙে ফেলছি, right? Okay. Okay. So now let's see one bigger example. Okay. So suppose we have an input like this. আমার কাছে ঠিক এরকম একটা ইনপুট আছে, a plus a multiplied by b minus c plus b minus c multiplied by d. সো আমরা এখান থেকে একটা ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ তৈরি করব। সো ইউ অলরেডি নো যে আমাদের প্রথম যে কাজটা করা দরকার সেটা হচ্ছে এখান থেকে আমাদের 3 অ্যাড্রেস কোড জেনারেট করা দরকার, রাইট? ওকে। সো 3 অ্যাড্রেস কোড জেনারেট করার জন্য আমরা আমাদের খুব সিম্পল কাজ করতেছি, আমরা অ্যারিথমেটিক ল অনুযায়ী প্রত্যেকটা অপারেশনকে ভেঙে ফেলতেছি, রাইট? সো যেমন এখানে ব্র্যাকেট আছে প্রথমে, সো দ্যাট মিন্স ব্র্যাকেটের কাজ আগে হবে, রাইট? So T1 is equals to B minus C. Pretty simple, right? Okay. So T2 আমরা রিপ্রেজেন্ট করছি A multiplied by T1 দিয়ে, A multiplied by এই যে অপারেশনটা আছে সেটাকে আমরা রিপ্রেজেন্ট করছি because T1 is B minus C. আচ্ছা, থার্ডলি আমরা T3 ক্যালকুলেট করছি হচ্ছে B minus C multiplied by D. So T3 is equals to T1 multiplied by D. So আমরা T1 ইউজ করে এখানে সর্বোচ্চ তিনটা অ্যাড্রেস ইউজ করতেছি। আমি যদি পুরো B minus C multiplied by D ইউজ করতাম তখন আমার অ্যাড্রেস হয়ে যেত চারটা। আচ্ছা, যাই হোক, whatever. সো a multiplied by b minus c এটা আমরা ক্যালকুলেট করে রাখছি t2 এর মধ্যে, b minus c multiplied by d এটা আমরা ক্যালকুলেট করে রাখছি t3 এর মধ্যে। ওকে। সো আমরা t4 এর মধ্যে এখন ক্যালকুলেট করতেছি t2 plus t3 মানে এই পুরোটা, রাইট? এন্ড ফাইনালি we can add this to a, right? So you see t5 এর মধ্যে আমরা কি করছি a plus t4 কে ক্যালকুলেট করছি, right guys? So I think this makes sense. So আমরা আমাদের একটা কমপ্লেক্স ইনস্ট্রাকশনকে ছোট ছোট সিম্পলার ইনস্ট্রাকশনে ভেঙে ফেলছি, right? Okay. So now we will construct an directed acyclic graph from these uh, three address codes. All right. So let's see how we do it. So আমাদের প্রথম 3 অ্যাড্রেস কোডটা হচ্ছে t1 equals to b minus c. সো খুব সিম্পলি আহ, আমরা একটা নোট তৈরি করবো আর কি। ওকে। তো যেহেতু বি মাইনাস সি আছে, সো আমরা আমাদের রিমেম্বার ডিরেক্টলি অ্যাসাইক্লিক গ্রাফ ইজ কাইন্ড অফ লাইক অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি। সো আমরা আমাদের সাবট্রাকশন যেই সিম্বলটা, সেই সিম্বলটাকে রাখলাম রুটে, লেফট চাইল্ডে রাখলাম হচ্ছে সাবট্রাকশনের লেফটে যে আছে বি কে, এবং রাইট চাইল্ডে রাখবো হচ্ছে সাবট্রাকশনের রাইটে যে আছে সি কে। সো মাইনাস হচ্ছে আমার রুটে, লেফট চাইল্ডে আছে বি, রাইট চাইল্ডে আছে সি, হুইচ ইজ মাই টি1, রাইট?
সো আমরা ভেতরে কোথাও t1 লিখতেছি না, কারণ হচ্ছে t1 ইজ এ টেম্পোরারি ভেরিয়েবল, রাইট? এটা কিন্তু অরিজিনাল ভ্যালুর মধ্যে ছিল না। সো দিস ইজ জাস্ট টু ইন্ডিকেট যে আমরা কোন অপারেশনটা করতেছি অথবা কোন টেম্পোরারি ভ্যারিয়েবলের মধ্যে রাখতেছি সেটা ইন্ডিকেট করার জন্য। এটা ছাড়া আর কোনো কাজ নেই। ওকে, so let's move on. Okay, acha. So in the next step, what are we doing is t2 is equals to a multiplied by t1, right? আচ্ছা, সো আমরা যেটা করব সেটা হচ্ছে নতুন একটা নোট তৈরি করব। আমার রুটে থাকবে হচ্ছে মাল্টিপ্লাইড, লেফটে থাকবে হচ্ছে a, রাইটে থাকবে t1। সো এই t1 কে আমরা অলরেডি পাইছি, রাইট? সো আমরা তার অ্যাড্রেসকে রিউজ করতে পারি। সো এই হচ্ছে আমার মাল্টিপ্লিকেশন, লেফট চাইল্ডে তৈরি হলো a, রাইট চাইল্ডে আমরা রাখলাম হচ্ছে t1 কে। ওকে, সো নাও লেটস মুভ অন। পরের থ্রি অ্যাড্রেস কোডটাকে আমরা এক্সিকিউট করি। সো আমার নতুন একটা রুট হবে মাল্টিপ্লিকেশন, লেফট চাইল্ডে থাকবে t1, ইউ সি লেফট চাইল্ডে আছে t1, রাইট চাইল্ডে আছে d, রাইট? রাইট চাইল্ডে আছে d, এই যে দেখেন রাইট চাইল্ডে আছে d। ওকে, সো লেটস মুভ অন। সো t4 একটা ইনস্ট্রাকশন তৈরি করব আমরা, যেখানে t2 প্লাস t3, রাইট? সো যেহেতু t2 প্লাস t3, তার মানে হচ্ছে আমরা প্লাস রাখবো আমাদের রুটে, এবং আমার লেফট চাইল্ডে থাকবে t2, রাইট চাইল্ডে থাকবে হচ্ছে t3। pretty simple, right? Okay, and finally a plus t4, that means আমরা প্লাস রাখবো আমাদের রুটে, আমার লেফট চাইল্ডে থাকবে হচ্ছে a এবং রাইট চাইল্ডে থাকবে হচ্ছে t4। সো দ্য কোয়েশ্চেন ইজ, আমি a কে আরেকবার কেন অ্যাসাইন করলাম না? তার একমাত্র কারণ হচ্ছে ড্যাগে আমরা একটা ভেরিয়েবলের জন্য অথবা একটা কনস্ট্যান্টের জন্য একবারই মেমোরি অ্যালোকেট করতে পারি, একটা ভেরিয়েবলের ভ্যালু একবারই ক্যালকুলেট করতে পারি। সো দ্যাটস ওয়াই আমরা শুধুমাত্র তার অ্যাড্রেসকে সেকেন্ড বারের জন্য ইউজ করতেছি। So this is almost like syntax trees, abstract syntax trees. The difference হচ্ছে এখানে memory allocation একবার হয়। Comparatively memory allocation is easier and comparatively memory allocation is cheaper, right? Okay. So this is directed acyclic graph. আমার কাছে মনে হয় জিনিসটা খুবই সিম্পল। I think you will understand. Okay. So for further reading, you can go on to page 357. সেখানে হচ্ছে আমাদের চ্যাপ্টার 6। সো ড্যাগ সম্বন্ধে পড়তে হলে ইউ ক্যান গো টু পেজ নাম্বার 359। সেখানে আমাদের ড্যাগের যেমন এক্সাম্পল আছে, মানে ডিরেক্টলি অ্যাসাইক্লিক গ্রাফের যেমন এক্সাম্পল আছে, ঠিক তেমনি আমাদের অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি এরও এক্সাম্পল আছে। অলরাইট, ওকে। সো এই ভিডিওতেই আমরা আমাদের নেক্সট স্লাইডে চলে যাব, which will end our intermediate code generation. সো আমরা ইন্টারমিডিয়েট কোড জেনারেশন অর্ধেকটা পর্যন্ত আছে। আমরা আপাতত শেষ করছি হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি এবং আমাদের ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। সো নাও উই উইল মুভ অন টু আমাদের ইন্টারমিডিয়েট কোড জেনারেশন নেক্সট স্টেপস। Alright, okay. So I know this video is getting long, but I hope this will help you. So this is আমি পুরো ভিডিওটা একবারে বানাচ্ছি, একমাত্র কারণ হচ্ছে যাতে কন্টিনিউয়েশনটা থাকে, যদি কারো কোনো বুঝতে কোনো জায়গায় ঝামেলা হয় সেটা এক ভিডিওর মধ্যেই যাতে থাকে, যাতে কনফিউশন অ্যারাইজ করে কম। অলরাইট, সো লেটস মুভ অন। আমরা আমাদের ইন্টারমিডিয়েট কোড জেনারেশন ফেজে ছিলাম, আমরা যেখানে ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ পর্যন্ত তৈরি করছি, রাইট? ওকে, সো আমরা we are here, right? আমরা ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ ফর এক্সপ্রেশনস দেখছি, রাইট? ওকে, সো আমরা আজকে যেটা দিয়ে শুরু করবো সেটা সরি এখন যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে ভ্যালু নাম্বারিং মেথড ফর ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। সো আমরা সেম ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফই তৈরি করবো, জাস্ট হচ্ছে এটাকে কনস্ট্রাক্ট করার আরেকটা এফিশিয়েন্ট ওয়ে কল্ড ভ্যালু নাম্বারিং মেথড ইউজ করে আমরা তৈরি করব। ওকে, সো লেটস স্টার্ট। So we already know about tags. আচ্ছা, ভ্যালু নাম্বারিং মেথডে আমরা আলাদা করে যে কাজটা করি সেটা হচ্ছে আমাদের কাছে যেই থ্রি অ্যাড্রেস কোডগুলো আছে সেগুলাকে অ্যাকচুয়ালি একটা অ্যারে অফ রেকর্ডের মধ্যে ট্রান্সফার করি, এবং এই অ্যারে অফ রেকর্ডগুলা প্রত্যেকটা রেকর্ড নাম্বারড থাকে। এই যেমন আমার এখানে 1 2 3 4 5 করা প্রত্যেকটা ইনস্ট্রাকশন, প্রত্যেকটা থ্রি অ্যাড্রেস কোড। সো এই যে নাম্বারড ভ্যালুগুলা,
এইগুলাকেই আমরা যখন রিপ্রেজেন্ট করি একটা ড্যাগ দিয়ে, সেই মেথডটাকে আমরা বলি হচ্ছে ভ্যালু নাম্বারিং মেথড ফর ড্যাগস। অলরাইট, ওকে। সো আমরা often the nodes of a syntax tree of a DAG are stored in array of records. So আমাদের এই থ্রি অ্যাড্রেস কোডটা আমরা array of record এর মধ্যে সেভ রাখবো। In each record, the first field is an operation code or operator, আমরা যে অপারেটর দিয়ে কাজ করব, indicating the level of the code. The leaf nodes leave one additional field which holds the lexical value, either a symbol table pointer or a constant. And interior nodes have two additional fields indicating the left and right child. So yeah, we already know যে আমরা আমাদের থ্রি অ্যাড্রেস কোডে অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি যখন তৈরি করছিলাম তখন দুই ধরনের নোড তৈরি করছিলাম, একটা লিফ নোড আর এটা হচ্ছে রুট নোডস, রাইট? সো লিফ নোড যখন আমরা তৈরি করছিলাম তখন আমার একটা কিওয়ার্ড ছিল আর একটা ভ্যালু ছিল। রুট নোডস যখন তৈরি করছিলাম তখন আমার একটা রুট ছিল, একটা লেফট চাইল্ড ছিল, একটা রাইট চাইল্ড ছিল, রাইট? সো এই দুই ধরনের আমরা ইনস্ট্রাকশন রাখবো আমাদের অ্যারের মধ্যে, ওকে? সো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দিস ইজ আ এক্সাম্পল ফ্রম দ্য বুক। কোনো সমস্যা নাই, উই উইল explore some harder examples, right? এবং আরো সিম্পলি আমরা এক্সপ্লেইন করার চেষ্টা করবো। সো লেটস মুভ অন। আমরা যেখানে ভ্যালু নাম্বারিং মেথডের একটা এক্সাম্পল দেখবো, রাইট? ওকে। সো ভ্যালু নাম্বারিং মেথড আমরা সাধারণত কনস্ট্রাক্ট করি ইউজিং দিস অ্যালগরিদম। সো জাস্ট টেক এ লুক, দিস ইজ জাস্ট ফর আন্ডারস্ট্যান্ডিং, এখানে মুখস্থ করার কিচ্ছু নাই। ইফ ইউ গাইজ ওয়ান্ট ইউ ক্যান রিড দিস। I will suggest you to read this. You will understand this is pretty easy. আমরা একদম ডিরেক্ট একটা কনস্ট্রাকশনে চলে যাই, you will understand it better. Okay. So আমরা কনস্ট্রাকশন চলে আসতেছি ভ্যালু নাম্বারিং মেথড ইউজ করে ড্যাগ তৈরি করার জন্য। So the first thing we need to do is we need to find the three address code of the given input. Second, we need to transfer them into an array of records appropriate for a DAG. এবং থার্ড, আমরা সেই array of record কে ট্রান্সফর্ম করব into a DAG. Alright? Okay. So let's see first. So আমরা আমাদের যে আগের এক্সাম্পল ছিল সেই এক্সাম্পলটার জন্যই ধরেন চিন্তা করতেছি। So this is our input, a plus a multiplied by b minus c plus b minus c multiplied by d, right? So এটাকে যদি আমরা থ্রি অ্যাড্রেস কোডে ভেঙে ফেলতে চাই, b minus c অপারেশনটা সবার আগে হচ্ছে, সো b minus c কে আমার আগে করতে হচ্ছে। t1 equals to b minus c আমরা রিপ্রেজেন্ট করছি, তারপর হচ্ছে t2 equals to a multiplied by t1 মানে হচ্ছে this part. Thirdly, t3 equals to t1 multiplied by d মানে হচ্ছে this part, and finally t4 equals to t2 plus t3 which is this part, and finally t5 equals to a plus t4 which is the whole expression, right? Okay. সো আমাদের অলরেডি আমরা যেটা তৈরি করে ফেলছি সেটা হচ্ছে আমাদের ভ্যালু নাম্বারিং মেথড ইউজ করে, সরি, আমাদের থ্রি অ্যাড্রেস কোড আমরা পেয়ে গেছি, রাইট? ওকে। সো এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এটাকে একটা অ্যারে অফ রেকর্ডের মধ্যে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব, ওকে? সো দ্য রেকর্ডস, আমরা যে অ্যারে অফ রেকর্ডটা ক্রিয়েট করব সেটা সম্বন্ধে আগে একটু বলে নিই। দ্য রেকর্ডস আর ক্রিয়েটেড সাচ দ্যাট ইফ আ নিউ আইডেন্টিফায়ার, একটু ইম্পর্টেন্ট, এটা সবাই একটু মনোযোগ দিয়ে দেখি, উইল আন্ডারস্ট্যান্ড। ইফ আ নিউ আইডেন্টিফায়ার অর এ লেক্সিক্যাল টোকেন ইজ ডিক্লেয়ার্ড, আমরা যদি কোনো নতুন আইডেন্টিফায়ার অথবা নতুন লেক্সিক্যাল টোকেন পাই, ওকে, মানে হচ্ছে কোনো একটা নাম্বার পাই অথবা হচ্ছে কোনো একটা আইডেন্টিফায়ার ভেরিয়েবলের নাম পাই, তখন আমরা একটা নিউ লিফ নোড তৈরি করব। ভেরি সিম্পল, রাইট? ওকে। এবং সেই লিফ নোডের মধ্যে থাকবে একটা কিওয়ার্ড এবং একটা এন্ট্রি। ভেরি সিম্পল, রাইট? সো আমি যদি একটা নতুন ভেরিয়েবল পাই অথবা নতুন কোনো একটা ভ্যালু পাই, তার জন্য আমরা আমাদের অ্যারের মধ্যে অথবা আমাদের অ্যারে অফ রেকর্ডের মধ্যে একটা কিওয়ার্ড দিয়ে একটা এন্ট্রি তৈরি করব। সো কিওয়ার্ডটা যেমন ফর এক্সাম্পল ইন দিস কেস, যেহেতু আমি বি কে পাইছি, বি ইজ অ্যান আইডেন্টিফায়ার, রাইট? বি ইজ নট আ নাম্বার, তাই না? আচ্ছা, বি ইজ অ্যান আইডেন্টিফায়ার, সো দ্যাটস ওয়াই আমার কিওয়ার্ড থাকবে আইডি এবং আমার এন্ট্রিটা থাকবে হচ্ছে বি, রাইট? ওকে। আবার সি এর জন্য আমার থাকবে হচ্ছে কিওয়ার্ড থাকবে আইডি, এন্ট্রি থাকবে হচ্ছে সি, ওকে। সো এখানে যদি কোনো একটা নাম্বার থাকতো, ইন দ্যাট কেস আমার কিওয়ার্ড থাকতো নাম, আমার এন্ট্রি থাকতো হচ্ছে সেই নাম্বারের যে ভ্যালু, লেক্সিক্যাল ভ্যালু সেটা। আচ্ছা, সেকেন্ডলি, ইফ ইটস অ্যান অপারেশন, অপারেশন বলতে যে আমরা মাইনাস বোঝাচ্ছি, মাল্টিপ্লিকেশন বোঝাচ্ছি, প্লাস বোঝাচ্ছি, এন্ড সো অন। সো ইফ ইটস অ্যান অপারেশন, দেন আ নিউ রেকর্ড ইজ ক্রিয়েটেড উইথ থ্রি ফিল্ডস। আগেরটার ক্ষেত্রে আমরা দুইটা ফিল্ড রিপ্রেজেন্ট করতেছিলাম, এখানের ক্ষেত্রে আমরা তিনটা ফিল্ড রিপ্রেজেন্ট করব।
দ্য লেফটমোস্ট ওয়ান ইজ দ্য রুট, আমরা লেফটমোস্ট যেটা লিখবো সেটা হচ্ছে আমার রুট, তারপরেরটা হচ্ছে আমার লেফট চাইল্ড, তারপরেরটা হচ্ছে আমার রাইট চাইল্ড। The corresponding nodes are my হচ্ছে corresponding entries. Alright? Okay. So let's see one, you will understand. So suppose আমাদের কাছে আমাদের থ্রি অ্যাড্রেস কোড আছে, রাইট? ওকে, সো আমরা এইটাকে আমাদের অ্যারে অফ রেকর্ডের মধ্যে, এটা হচ্ছে আমাদের অ্যারে অফ রেকর্ড, তার মধ্যে কনভার্ট করতে চাচ্ছি। সো আমাদের অ্যারে অফ রেকর্ডের মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে আমার রেকর্ডটা আছে এবং আমার নাম্বারটা আছে, কত নাম্বার। সো এই নাম্বারটাই হচ্ছে আমার ভ্যালু নাম্বার। ওকে, ওকে। সো ফর এক্সাম্পল আমরা T1 থেকে B মাইনাস C কে পাইছি। তো একটু চিন্তা করে দেখি, সেটা হচ্ছে B হচ্ছে আমার একটা নতুন আইডেন্টিফায়ার, রাইট? সিও আমার একটা নতুন আইডেন্টিফায়ার। সো দিজ আর কনফ্রন্টেড ফর দ্য ফার্স্ট টাইম। আমরা এইটাকে আমাদের কোডের মধ্যে সবচেয়ে প্রথমবারের মতো পাইছি, তাই না? এর আগে কি বি কোথাও ছিল না? এখান থেকে শুরু হয়েছে যেহেতু, সো বি কে আমরা এখানে প্রথমবারের মতো পাইছি। তো যেহেতু প্রথমবারের মতো পাইছি বি কে, সো দ্যাটস ওয়াই বি এর জন্য আমাকে একটা এন্ট্রি তৈরি করতে হবে অথবা একটা লিফ নোড তৈরি করতে হবে, খুব প্রিটি সিম্পল। ওকে, সো এই লিফ নোডের জন্য আমরা যেটা করছি সেটা হচ্ছে তার কিওয়ার্ডটা দিছি এবং তার যে এন্ট্রিটা আছে সেই এন্ট্রিটাকে দিছি। সো যেহেতু বি, এই বিটা কি টাইপ কিসের? আচ্ছা, টাইপ হচ্ছে একটা আইডেন্টিফায়ার, রাইট? সো দ্যাটস ওয়াই আমরা এখানে কিওয়ার্ড দিছি আইডি এবং আমরা এন্ট্রি এর ভ্যালু দিছি হচ্ছে বি, রাইট? ওকে, and this has a value number of 1. This is my first entry. Okay, আচ্ছা। সো আমরা এর পরের হিসাবটা দেখি। এর পরের ক্ষেত্রে আমরা যেটা করতেছি, দেখেন আমরা সি প্রথমবারের মতো পাচ্ছি এখানে, রাইট? সো সি কে যেহেতু আমরা প্রথমবারের মতো পাইছি, সো দ্যাটস ওয়াই আমরা আবার নতুন একটা কিওয়ার্ড ডিফাইন করলাম আইডি, বিকজ আমার সি এর টাইপ হচ্ছে আইডেন্টিফায়ার আইডি এবং আমার তার এন্ট্রিটা হচ্ছে সি, রাইট? ওকে, ফাইন। এবং সেটার একটা এন্ট্রি দিলাম, এন্ট্রি নাম্বার দিলাম, ভ্যালু নাম্বার দিলাম, which is 2. Okay, so I have two values, 1 and 2. Sorry, two value numbers, 1 and 2. 1 এ আমরা তৈরি করছি আইডি বি কে, 2 তে আমরা তৈরি করছি আইডি সি কে। আচ্ছা, এর পরের স্টেপে আসি। এর পরের স্টেপ হচ্ছে আমরা আমাদের অপারেশনটাকে পাইছি, রাইট? মাইনাস। সো মাইনাস কার কার মধ্যে? বি আর সি এর মধ্যে। আচ্ছা, একটু একটু চেক করে এখন দেখি, এটা হচ্ছে এই বি কে এবং সি কে আমরা কনস্ট্রাক্ট করছিলাম কত নাম্বার ভ্যালুতে। সো দেখেন, বি কে আমরা কনস্ট্রাক্ট করছিলাম 1 এ, সি কে আমরা কনস্ট্রাক্ট করছিলাম 2 তে, রাইট? সো দেখেন 3 নাম্বারে আমরা একটা নতুন রেকর্ড তৈরি করলাম, যেখানে আমার অপারেটর হচ্ছে 1, যেখানে আমার অপারেটর 1 হচ্ছে 1, আমার লেফট চাইল্ড হচ্ছে 1 এর যে অ্যাড্রেস সেটা অথবা 1 এর ভ্যালু যেটা সেটা, এবং রাইট চাইল্ড হচ্ছে আমার 2 এর ভ্যালু যেটা সেটা। প্রিটি সিম্পল। কেন? বিকজ আমার মাইনাসের লেফট চাইল্ডে আছে বি, রাইট চাইল্ডে আছে সি। দ্যাটস ওয়াই আমার মাইনাসের একদম লেফট মোস্টে থাকবে হচ্ছে রুট, তারপরে থাকবে লেফট চাইল্ড, তারপরে থাকবে রাইট চাইল্ড। সো রুটের পরে লেফট চাইল্ডে আছে 1, রাইট চাইল্ডে আছে 2। ওকে, আচ্ছা। সো লেটস ক্যারি অন। ইন দ্য নেক্সট স্টেপ আমরা পাচ্ছি হচ্ছে T2 থেকে A মাল্টিপ্লাইড বাই T1। সো একটু চিন্তা করে দেখেন, এখানে আমরা প্রথমবারের মতো একটা নতুন ভেরিয়েবলকে এনকাউন্টার করছি, which is A, রাইট? সো যেহেতু আমরা A কে এনকাউন্টার করছি, সো আমরা তার জন্য একটা এন্ট্রি আইডেন্টিফাই তৈরি করলাম আইডি A। সো আমার কিওয়ার্ড হচ্ছে আইডেন্টিফায়ার আইডি এবং আমার এন্ট্রি হচ্ছে A। ফাইন। ওকে, সো এরপর আমরা পাইছি যেটা হচ্ছে A মাল্টিপ্লাইড বাই T1। সো যেহেতু এটা একটা অপারেশন, সো তার জন্য আমরা 3 ফিল্ডের একটা রেকর্ড আমাদের অ্যারের মধ্যে বসাবো। সো দেখেন আমাদের রুটে থাকতেছে হচ্ছে মাল্টিপ্লিকেশন, আমাদের লেফট চাইল্ডে আছে হচ্ছে 4। 4টা কেন? বিকজ যে এর জন্য। এন্ড রাইট চাইল্ডে আছে কে? T1। T1 আমরা কোথায় ক্যালকুলেট করছিলাম মনে আছে? 3 তে ক্যালকুলেট করছিলাম, রাইট? ওকে, সো ইন দ্য নেক্সট স্টেপ আমরা যেটা করব সেটা হচ্ছে T1 মাল্টিপ্লাইড বাই T। সো এগেইন এখানে আবার আমরা প্রথমবারের মতো একটা নতুন ভেরিয়েবলকে পাইছি, which is D, রাইট? সো আমরা D এর জন্য একটা আইডেন্টিফায়ার ডিক্লেয়ার করলাম আমাদের অ্যারে অফ রেকর্ডের মধ্যে, আইডি D, right? Okay, so now we have a operation, right? Multiplication between T1 and D. Left child আছে T1, right child আছে D. So T1 আমরা ক্যালকুলেট করছিলাম কোথায়? 5 এর মধ্যে, তাই না? আর D কে পাইছি কোথায়? T1 কে ক্যালকুলেট করছিলাম আমরা কোথায়? 3 এর মধ্যে। আর আমরা
ডি কে রিপ্রেজেন্ট করছি কোথায়, 6 এর মধ্যে। সো নাও সি আমরা কি করলাম, মাল্টিপ্লিকেশন 3 এবং 6, লেফট চাইল্ডে আসে হচ্ছে T1 মানে 3, রাইট চাইল্ডে আসে হচ্ছে 6 মানে হচ্ছে ডি। অলরাইট, সো নাও উই মুভ অন। এখানে আমার নতুন কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করার নাই, এখানে একটাই অপারেশন হুইচ ইজ পজিটিভ, সরি অ্যাডিশন। এই অ্যাডিশন করতেছে কার কার মধ্যে, লেফট চাইল্ড T2, রাইট চাইল্ড T3। সো T2 আমরা কোথায় ক্যালকুলেট করছিলাম, ইফ ইউ রিমেম্বার ওয়েল, সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন এইটা, রাইট, 5 নম্বরে, তাই না? আচ্ছা, আর T3 আমরা কোথায় ক্যালকুলেট করছিলাম, সেটা হচ্ছে 7 নম্বরে, রাইট, তাই না? ওকে, সো দেখেন আমরা 8 নম্বরে নতুন একটা রেকর্ড তৈরি করলাম, সেখানে আমার রুটে আসে হচ্ছে প্লাস, রুটে আসে হচ্ছে প্লাস, লেফট চাইল্ডে আসে হচ্ছে 5, লেফট চাইল্ডে আসে হচ্ছে 5 এন্ড রাইট চাইল্ডে আসে হচ্ছে 7। প্রিটি সিম্পল, রাইট? ওকে, সো ইন দ্য লাস্ট ওয়ান a+t4, একটু চিন্তা করে দেখেন আমরা a এর জন্য কিন্তু অলরেডি একবার অ্যাসাইন করে আসছিলাম, রাইট? হুইচ ওয়ান, এই যে দিস 4, তাই না? দিস 4। সো আমরা ফাইনালি 9 নাম্বার একটা রেকর্ড তৈরি করলাম, যেখানে আমার অপারেশন হচ্ছে প্লাস, আমার লেফট চাইল্ড হচ্ছে এ, আমরা ডিফাইন করে আসছিলাম 4 এ, রাইট? সো দিস ইজ মাই 4 এন্ড T4 আমরা খুঁজে পাইছিলাম হচ্ছে 8 এ, রাইট? সো দিস ইজ মাই 8। সো আমার ফাইনাল ভ্যালুটা কোন অ্যাড্রেসে থাকতেছে, আর কোন ভ্যালুতে থাকতেছে, 9 এ থাকতেছে। প্রিটি সিম্পল, রাইট? তো সবাই বুঝতে পারতেছি। সো আমার কাছে যদি কোনো নতুন ভেরিয়েবল আসে, তার জন্য আমি একটা কিওয়ার্ড এবং সেই এন্ট্রি দিয়ে একটা অ্যাকশন রেকর্ড বসাচ্ছি, এবং আমার কাছে যদি একটা অপারেশন থাকে, তাহলে হচ্ছে লেফট মোস্ট সাইডে রুট, এবং তার পর পর দুই পজিশনে লেফট চাইল্ড এবং রাইট চাইল্ডকে আমি স্পেসিফাই করতেছি, রাইট, ইন দিস ভ্যালু নাম্বারিং টেবল। ওকে, so now what we can do is transform this value numbering table into a DAG or directed acyclic graph. So let's see now যে আমরা কিভাবে এটাকে ট্রান্সফর্ম করতে পারি। So this is our DAG, right? Sorry, this is our value number table. So এটাকে আমরা ট্রান্সফর্ম করব। সো এটা কনস্ট্রাক্ট করার জন্য আমার যেটা করা দরকার, সেটা হচ্ছে আমাদের ওই যে আগের যে অ্যালগোরিদমটা দেখলাম, সেই অ্যালগোরিদম অনুযায়ী আমার এটাকে রিপিট করা দরকার। ডোন্ট নিড টু ওয়ারি, উই উইল এক্সপ্লেইন দিস অ্যালগোরিদম ইন simpler words. So no need to memorize that or anything. Okay. So simply put, what will we, আমরা যেটা করবো সেটা হচ্ছে we will convert each record of the table into an equivalent DAG one at a time. So আমরা একটা একটা করে রেকর্ডকে নিব, সেটাকে একটা DAG এ কনভার্ট করার চেষ্টা করব। তারপরের DAG-টাকে কনভার্ট করার চেষ্টা করব। তারপরের রেকর্ডটাকে কনভার্ট করার চেষ্টা করব, and so on. Okay? So now let's construct the DAG from this table. Okay. সো ফর রেফারেন্স ডান সাইডে আমাদের ভ্যালু নাম্বারিং টেবিলটা রয়ে যাচ্ছে, আমরা হাইলাইট করতেছি যেই রেকর্ডটাকে আমরা ট্রান্সফর্ম করছি সেটাকে। সো দ্য ফার্স্ট ওয়ান আইডিবি, রাইট? সো আইডিবি এর জন্য আমরা খুব সিম্পল একটা ড্যাগ তৈরি করলাম, হুইচ ইজ আ নোড বি, হুইচ ইজ আ লিফ নোড বি, তাই না? ওকে, আমরা আর কিছুই করতেছি না, দেখেন একটা খুব সিম্পল লিফ নোড বি তৈরি করছি। ওকে, আমরা এখানে একটা সার্কেল দিয়ে খালি তাকে মানে আলাদা করে আইডেন্টিফাই করার জন্য দেখাচ্ছি। এখানে চাইলে সার্কেলটা দেওয়াও যায়, চাইলে নাও দেওয়া যায়, সি ইওর কল। ওকে, সো ইন দ্য নেক্সট স্টেপ আমরা যেটা করব, আমাদের ভ্যালু নাম্বারিং টেবিলে নেক্সট যে রেকর্ড, তার জন্য আমরা একটা ড্যাগ তৈরি করব। সো নেক্সট রেকর্ডটা হচ্ছে আইডিসি, রাইট? সো আমরা সি এর জন্য একটা আইডেন্টিফায়ার অথবা একটা লিফ নোড তৈরি করলাম, প্রিটি সিম্পল, রাইট? ওকে, এখন আসি, নাও দিস থিং গেটস বিট ইন্টারেস্টিং। সো এরপরে আসি, আমরা পাচ্ছি হচ্ছে মাইনাস কে। সো মাইনাস যদি পাই, তখন আমরা একটা মজার কাজ করব, সেটা হচ্ছে মাইনাস একটা নতুন নোড তৈরি করব, নতুন রুট তৈরি করব, যার লেফট চাইল্ডে থাকবে হচ্ছে 1, যার রাইট চাইল্ডে থাকবে হচ্ছে 2, রাইট? সো দেখেন আমরা মাইনাসকে একটা নতুন রুট নোড বানাইছি, যার লেফট চাইল্ডে হচ্ছে 1 এবং যার রাইট চাইল্ডে হচ্ছে 2। Pretty easy, right? Okay. So now let's repeat this process. So in the next step আমরা id থেকে a কে পাচ্ছি, সো a এর জন্য আমরা একটা নোড তৈরি করলাম। তারপরের স্টেপে আমরা মাল্টিপ্লিকেশন 4 এবং 3 কে পাচ্ছি। সো ফোর্থ যে রেকর্ড তাকে যেখানে আমি তৈরি করছিলাম, তার সাথে তাকে আমরা লেফট চাইল্ডে রাখতেছি, রাইট চাইল্ডে রাখতেছি কাকে, 3 কে, which is already constructed, right? Okay.
সো এরপর দেখেন আমরা কি করছি, আইডি ডি এর জন্য একটা নতুন ইনস্ট্রাকশন পালন করছি, রাইট? সো ডি এর জন্য আমরা একটা নতুন নোড তৈরি করলাম। এরপর দেখেন কি করছি, মাল্টিপ্লাইড বিটুইন 3 and 6 কে মাল্টিপ্লাই করছি, রাইট? সো 3 মাল্টিপ্লাইড 6, 3 হচ্ছে আমার লেফট চাইল্ড, 6 হচ্ছে আমার রাইট চাইল্ড, মাল্টিপ্লিকেশন হচ্ছে আমার রুট, রাইট? ওকে, সো আমরা এই যে পাশে ব্র্যাকেটে যেটা লিখছি এটা হচ্ছে জাস্ট টু কিপ ট্র্যাক। ওকে, এটা যে লিখতেই হবে এমন কোনো কথা নাই, না লিখলেও যা না লিখলেও তা, ডাজন্ট ম্যাটার। সো আমরা চাইলে এখানে এই 1 এর পাশে এখানে আমরা কিন্তু 4 লিখতে পারতাম, বি এর পাশে এখানে 1 লিখতে পারতাম, সি এর পাশে এখানে 2 লিখতে পারতাম, এন্ড সো অন। ওকে, সো লেটস মুভ অন। এর পরের ইনস্ট্রাকশনটা আমরা ট্রান্সফর্ম করি। সো আমার রুট হচ্ছে প্লাস, সো আমরা প্লাস একটা রুট তৈরি করলাম। আমার লেফট চাইল্ডে আসা হচ্ছে 5, রাইট? আমার লেফট চাইল্ডে আসা হচ্ছে 5 এবং আমার রাইট চাইল্ডে আমরা রাখছি হচ্ছে 7 কে, রাইট? আমার রাইট চাইল্ডে আমরা রাখছি 7 কে। সো লেটস মুভ অন। আমরা এর পরেরটা আছে হচ্ছে প্লাস আমার নতুন অপারেটর। আমার লেফট চাইল্ডে আছে হচ্ছে 4 which was a, রাইট? এবং আমার রাইট চাইল্ডে আছে হচ্ছে 8, রাইট? which is this one. সো আমরা প্লাস একটা রুট তৈরি করলাম যার লেফট চাইল্ডে আছে a এবং রাইট চাইল্ডে আছে হচ্ছে 8, right? So you see, this is our final directed acyclic graph, right? So this is our final directed acyclic graph. So you see, directed acyclic graph আমরা চাইলে হাতে তৈরি করতে পারি, চাইলে আমরা ভ্যালু নাম্বারিং মেথড দুটো দিয়ে তৈরি করতে পারি। ভ্যালু নাম্বারিং মেথড is more ফুল প্রুফ মেথড, alright? Okay, and you will see that this value number method will get repeated pretty soon, and you will understand why. Okay, সো আমরা আপাতত যেটা শিখছি সেটা হচ্ছে আমরা দুই ভাবে আমরা বেশ কয়েকভাবে আমাদের থ্রি অ্যাড্রেস কোডকে অথবা ইন্টারমিডিয়েট কোডে কনভার্ট করতে পারি। একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি, একটা হচ্ছে নর্মাল ড্যাক্স, অথবা হচ্ছে ভ্যালু নাম্বারিং ড্যাক্স, রাইট? সো দিস আর দ্য first three ways to convert any input into an intermediate code or transform into an intermediate code. So intermediate code generation এর জন্য আমরা তিন ধরনের টুলস কে আপাতত ইউজ করছি। একটা হচ্ছে abstract syntax tree, একটা হচ্ছে directed acyclic graph, একটা হচ্ছে value number directed acyclic graph. Alright, so let's move on. আমরা এখন নেক্সট আরেকটা যেটা করতে পারি সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট কোড এর জন্য আমরা একদম ডিরেক্ট থ্রি অ্যাড্রেস কোড দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, রাইট? সো ইউ অলরেডি গাইজ নো যে থ্রি অ্যাড্রেস কোড কাকে বলে। সো in three address code there is at most one operator on the right side of an instruction, that is no built up arithmetic expression are permitted. সো খুব সোজা ভাষায় বলতে গেলে যেখানে সর্বোচ্চ একটা অপারেটর আছে অন দ্য রাইট হ্যান্ড সাইড সেটাকে আমরা বলি হচ্ছে থ্রি অ্যাড্রেস কোড। সো যেমন ফর এক্সাম্পল এখানে একটা ড্যাগ এবং তার ইকুইভ্যালেন্ট থ্রি অ্যাড্রেস কোড আমরা দেখতেছি। সো উই আর অলরেডি ফ্যামিলিয়ার উইথ থ্রি অ্যাড্রেস কোড, রাইট? আমরা থ্রি অ্যাড্রেস কোড সম্বন্ধে ফ্যামিলিয়ার, রাইট? ওকে, সো বিফোর ডুইং এনিথিং আমরা যেটা করবো সেটা হচ্ছে কমপ্লেক্স কোনো ইনস্ট্রাকশনকে কিভাবে থ্রি অ্যাড্রেস কোডে ভেঙে ফেলতে হয় তার কিছু এক্সাম্পল দেখবো, রাইট? ওকে, সো সেটা করার আগে আমার যদি সেটা যদি আমি করতে চাই, সেটা করার আগে আমাকে অবশ্যই থ্রি অ্যাড্রেস কোডের আইডিওলজিটা বুঝতে হবে যে থ্রি অ্যাড্রেস কোড কিভাবে তৈরি হয়, থ্রি অ্যাড্রেস কোড কিভাবে কাজ করে, রাইট? ওকে, সো থ্রি অ্যাড্রেস কোড ইজ বিল্ড ফ্রম টু কনসেপ্টস। একটাকে আমরা বলি হচ্ছে অ্যাড্রেস, একটাকে বলে আমরা হচ্ছে ইনস্ট্রাকশন। সো আমরা ইনস্ট্রাকশনের সাথে অলরেডি পরিচিত, রাইট? অ্যাড্রেস তবে ইনস্ট্রাকশন এর জেনারেল আইডিয়ার সাথে আমরা অলরেডি পরিচিত। অ্যাড্রেস ইজ দ্য লোকেশন অফ a variable, right? Or instruction. An instruction is a set of commands that gets executed, right? Or a combination of addresses, তাই না? আচ্ছা, সো আমরা থ্রি অ্যাড্রেস কোডে আমাকে যদি কনভার্ট করতে হয় আমাকে এই অ্যাড্রেস জিনিসটাকে বুঝতে হবে এবং ইনস্ট্রাকশন জিনিসটাকে বুঝতে হবে, রাইট? ওকে, সো একটা অ্যাড্রেস অনেক কিছু হতে পারে। অ্যাড্রেস অনেক কিছু না, অ্যাকচুয়ালি বেসিক্যালি তিনটা জিনিস হতে পারে, which can be a name, which can be a constant, which can be a compiler generated temporary variable. So আমরা এর সবকটার এক্সাম্পল অলরেডি দেখছি। যেমন ফর এক্সাম্পল আমরা বিভিন্ন ভেরিয়েবল নাম ইউজ করছি, আইডেন্টিফায়ার ইউজ করছি a b c d, রাইট? সো which is a name and which is an address. ওকে, আচ্ছা,
it can be a constant, একটা constant value হতে পারে 1 2 3 4 5 6 7 8 9 10, these are constants, right? So a constant value can have an address. Okay, and finally a compiler generated temporary, আমরা যেমন হচ্ছে t1 t2 ইউজ করছি না, সো মজার বিষয় ওই t1 t2 কিন্তু অ্যাকচুয়ালি কোনো এক্সিস্টেন্স নাই, দোজ আর জাস্ট টেম্পোরারি ভেরিয়েবলস, রাইট? ওকে, সো এই টেম্পোরারি ভেরিয়েবলস গুলাও একটা অ্যাড্রেস হইতে পারে। ওকে, সো এগেইন এখানে মুখস্থ করার কিছু নাই, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ রিটেন ইন হিয়ার। আমরা এটাকে আরো সিম্পল ভাষায় রিপ্রেজেন্ট করার চেষ্টা করবো, রাইট? ওকে, সো লেটস ক্যারি অন। সো একটু এখন যদি চিন্তা করে দেখি, সেটা হচ্ছে থ্রি অ্যাড্রেস করে আমরা সর্বোচ্চ তিনটে অ্যাড্রেস দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। সো ইফ ইউ থিঙ্ক আ বিট ক্লোজার, থ্রি অ্যাড্রেস কোডের কিন্তু খুব বেশি পসিবিলিটিস থাকার কথা না, তাই না? থ্রি অ্যাড্রেস কোডের অল্প কিছু পসিবিলিটিস থাকার কথা, অল্প কয়েকটা কম্বিনেশনসই থাকার কথা, এর বাইরে কোনো কম্বিনেশন কিন্তু থাকার কথা না, রাইট? ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দিস। ওকে, সো পুরো দুনিয়াতে পসিবল থ্রি অ্যাড্রেস কোড আছে এই 9টা। মজার বিষয়, পসিবল থ্রি অ্যাড্রেস কোড আছে এই 9টা। সো ফর এক্সাম্পল আমি একটু এক্সপ্লেইন করতে করতে যাই, ইউ উইল আন্ডারস্ট্যান্ড প্রিটি ইজিলি। সো x equals to y OP z, this means any operation which has the formula of x equals to y plus z, x equals to y multiplied by z, x equals to y divided by z, or x equals to y minus z, and so on. Okay, সো চিন্তা করে দেখেন এখানে আমরা সর্বোচ্চ তিনটা অ্যাড্রেসকে ইউজ করছি, রাইট? এক্স, ওয়াই এবং জেড কে। সো যে কোনো বাইনারি অপারেটরস আর হিয়ার, রাইট? ওকে, সো দিস ইজ ওয়ান পসিবল থ্রি অ্যাড্রেস কোড। সেকেন্ড পসিবল থ্রি অ্যাড্রেস কোড হচ্ছে এক্স ইকুয়ালস টু ওপি জেড অর অপারেটর জেড। অপারেটর বলতে আমরা এখানে বুঝাচ্ছি আমাদের ইউনিয়ারি অপারেটরস, মানে হচ্ছে ধরেন নেগেশন, এক্স ইকুয়ালস টু -5, দ্যাটস ইউনিয়ারি অপারেটর, রাইট? ওকে, আচ্ছা, সো দিস ইজ ওয়ান ফরম্যাট, একটা ফরম্যাট। মজার বিষয় এখানে আমরা কয়টা অ্যাড্রেস ইউজ করতেছি? একটা, দুটা, রাইট? ওকে, ফাইন। আচ্ছা, থার্ডলি যদি কোনো অ্যাসাইনমেন্ট অপারেটর থাকে, এক্স ইকুয়ালস টু ওয়াই অথবা ওয়াই ইকুয়ালস টু এক্স অথবা এক্স ইকুয়ালস টু জেড, অল আর দ্য সেম থিংস, রাইট? ওকে, সো এগুলো হচ্ছে আরেকটা ফর্ম অফ থ্রি অ্যাড্রেস কোড। আচ্ছা, ফোর্থলি হচ্ছে ইফ এক্স রিলক ওয়াই গো টু এল। সো ইফ ইউ রিমেম্বার, রিলক মানে হচ্ছে রিলেশনাল অপারেটরস মানে হচ্ছে গ্রেটার ইকুয়ালস টু, লেসার ইকুয়ালস টু, নট ইকুয়ালস টু, ডাবল ইকুয়ালস টু, অ্যান্ড সো অন, lesser than, greater than, and so on. Okay, so আমরা যদি কোনো একটা ভ্যালুকে চেক করি, এক্স এর যদি কোনো ভ্যালু থাকে, সরি এক্স গ্রেটার ইকুয়ালস টু ওয়াই হয়, অথবা এক্স লেসার ইকুয়ালস টু ওয়াই হয়, অথবা এক্স ডাবল ইকুয়ালস টু ওয়াই হয়, অথবা এক্স নট ইকুয়ালস টু ওয়াই হয়, তাহলে we can jump to some level, we can jump to some address, right? This L is a level. আমরা মনে আছে কিনা মাইক্রোপ্রসেসরে আমরা হচ্ছে লেভেল অথবা কন্ডিশনাল জাম্প ইউজ করতাম, রাইট? কন্ডিশনাল জাম্পের জন্য আমাকে স্পেসিফিক অ্যাড্রেস ইনস্ট্রাকশন জানতে হইতো, রাইট? স্পেসিফিক লেভেল দিতে হইতো। সো দিস এল ইজ দ্যাট লেভেল। সো আমরা যদি এক্স এবং ওয়াই এর মধ্যে কম্পেয়ার করে কোনো একটা ভ্যালু পাই, দেন আই ক্যান গো টু সাম আদার অ্যাড্রেস, রাইট? সো মজার বিষয় এখানেও কিন্তু তিনটা অ্যাড্রেস ইউজ হচ্ছে, সর্বোচ্চ এক্স, ওয়াই এবং এল, রাইট? ওকে, uh, fifthly, we can use a unconditional jump, direct go to some address. Sixth, we can use some array operation. So let me explain this array operation. So আমি যদি ai equals to x বলি, what does this mean? So if you remember correctly, ai equals to x means আমি x এর ভ্যালুকে a অ্যারের i তম ইন্ডেক্সে বসাচ্ছি, রাইট? ওকে, অথবা y equals to ai, this means y এর মধ্যে আমি a অ্যারের i তম ইন্ডেক্সে যেই ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে এনে ফেচ করে y এর মধ্যে অ্যাসাইন করতেছি, রাইট? ওকে, সো বাট মজার বিষয় হচ্ছে these are not that things, these are not that things. Alright, so what are these things? So একটু চিন্তা করে দেখেন, আমরা যখন অ্যারে অপারেশন করি তখন কিন্তু আমরা বেশ অনেকগুলা কাজ করতেছি। সো ইউ মাইট জাস্ট থিঙ্ক যে এখানে আমরা একটা নর্মাল অ্যারে অপারেশন হিসেবে যদি চিন্তা করি, এখানে
সর্বোচ্চ 3টা অ্যাড্রেস ইউজ হচ্ছে, বাট সেটা কিন্তু না। সো ফর এক্সাম্পল আমি তম ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে এই ভ্যালুটাকে আমি কিভাবে অ্যাকচুয়ালি পাইতে পারি? সো দিস ডিপেন্ডস অন আমার এই অ্যারেটা কি ধরনের টাইপ তার উপর। ফর এক্সাম্পল আমার অ্যারেটা ধরেন আচ্ছা, তার আগে আমরা একটু খেয়াল করে নিই, সেটা হচ্ছে মেমোরিতে একটা অ্যারে কিভাবে স্টোর থাকে, উই অলরেডি নো, রাইট? সো মেমোরিতে একটা একটা অ্যারে অলওয়েজ সিকোয়েন্সিয়ালি সেভড অবস্থা থাকে, তাই না? সো আমার অ্যারে 0 নাম্বার ইন্ডেক্স থাকে প্রথমে, 1 নাম্বার ইন্ডেক্স থাকে তারপরে, 2 নাম্বার ইন্ডেক্স থাকে তারপরে, 3 নাম্বার ইন্ডেক্স থাকে তারপরে, 4th নাম্বার ইন্ডেক্স থাকে তারপরে, and so on, right? Okay. So if you think a bit closer, suppose I have an integer array, integer a10, suppose, okay? So আমার অ্যারেটার একদম প্রথমে থাকবে কি ইন্টিজার ইন্টিজার a0, রাইট? a0 যে ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা, তারপরে a0 এর পরে থাকবে a1, a1 এর পরে থাকবে হচ্ছে a2, a2 এর পরে থাকবে a3, and so on, right? Okay. So but think a bit closely, a0 কতটুক পরে থাকবে a1, given the information that this is an integer array. So যেহেতু this is an integer array, that means this is actually a collection of integer variables, right? So যেহেতু integer variable এর collection, তার মানে হচ্ছে প্রথম যে integer variableটা আছে, মানে a0 তে যে variableটা আছে, তার সে যেখান থেকে শুরু হয়েছে ঠিক তার 4 বাইট পরে সেকেন্ড ভেরিয়েবলটা আছে, রাইট? কেন 4 বাইট? বিকজ ইন্টিজারের সাইজ হচ্ছে 4 বাইট, রাইট? ক্যারেক্টার ভেরিয়েবলের সাইজ হচ্ছে 1 বাইট, ডাবল ভেরিয়েবলের সাইজ হচ্ছে 8 বাইট, রাইট? সো দ্যাট মিনস আমি যদি একটা ইন্টিজার অ্যারে ডিক্লেয়ার করি, আমার অ্যারে 0তম এলিমেন্ট যেখানে আছে তার ঠিক 4 বাইট পর, অ্যারে 1 এলিমেন্টটা আছে, রাইট? ওকে, আচ্ছা, তার ঠিক 4 বাইট পর অ্যারে 2 নাম্বার এলিমেন্ট আছে, মানে অ্যারে 1 এর ঠিক 4 বাইট পর অ্যারে 2 নাম্বার এলিমেন্ট আছে। সো নাও ভাইস ভার্সা, আমি যদি এটাকে একটা ডাবল অ্যারে হিসেবে চিন্তা করি, সো অ্যারে 0 ঠিক 8 বাইট পর, যেহেতু ডাবলের সাইজ 8 বাইট, অ্যারে 0 ঠিক 8 বাইট পর অ্যারে 1তম ইন্ডেক্সটা আছে, রাইট? ওকে, সো দ্যাট মিনস we can use an offset to calculate this value. So for example, আমি যদি অ্যারের 5th নাম্বার এলিমেন্টটাকে ইন্ডেক্স করতে ইউজ করতে চাই, তখন আমাদের বেশ কয়েকটা অপারেশন হয়। প্রথম যে কাজটা হয় সেটা হচ্ছে 5th ইন্ডেক্সের জন্য আমার কতটুক বাইট অফসেট যাওয়া প্রয়োজন সেটা ক্যালকুলেট হয়। ফর এক্সাম্পল, আমি যদি একটা ডাবল নাম্বারের জন্য চিন্তা করি a5, in that case this means অ্যারের 5th নাম্বার এলিমেন্টটাকে আমরা অ্যাক্সেস করতে চাচ্ছি। সো যেহেতু এটা 5th নাম্বার এলিমেন্ট, তার মানে আমার টোটাল কত বাইট অফসেট যাওয়া লাগবে। তো যেহেতু এটা ডাবল অ্যারে হিসেবে চিন্তা করতেছি, তাহলে আমার প্রত্যেকটা ভেরিয়েবলের সাইজ হচ্ছে 8 বাইট করে, তাহলে 5টা ভেরিয়েবলের সাইজ কত হবে? 5 × 8 = 40 বাইট। সো দ্যাট মিনস আমি যদি আমার অ্যারের স্টার্ট অ্যাড্রেসের সাথে 40 বাইটকে যোগ করি, তাহলে আমি আমার 5th এলিমেন্টটাকে পাবো, রাইট? সো দিস AI ইজ দিস ওয়ান। আমি এর সাথে তম অফসেটকে অ্যাড করতেছি, তম না, সংখ্যক অফসেটকে অ্যাড করতেছি, এবং সেটাকে যেই ভ্যালুটা আসে সেই ভ্যালুটা আহ সেই সেই অ্যাড্রেসে রাখতেছি, কার ভ্যালুকে? এক্স এর ভ্যালুকে। আবার ওয়াই এর ভ্যালুতে আমি রাখতেছি কাকে? যে স্টার্ট অ্যাড্রেস আছে তার সাথে সংখ্যক বাইট যোগ করার পর যেই ভ্যালুটা আমি পেলাম সেই ভ্যালুটাকে আমি ওয়াই এর মধ্যে স্টোর করে রাখছি। ইউ উইল সি দিস ইন ওয়ান মোমেন্ট এক্সাম্পল, ইউ উইল আন্ডারস্ট্যান্ড। ওকে, সেভেন্থ আমরা x = স্টার পি। স্টার পি মানে হচ্ছে আমরা x এ ভ্যালু এট পয়েন্টার p অ্যাসাইন করতে পারি, অথবা y তে অ্যাড্রেস অফ ভেরিয়েবল x অ্যাসাইন করতে পারি, রাইট? ওকে, আচ্ছা, so as both of them deals with addresses, so they are the same things, right? সেই জন্য আমরা এটাকে আলাদা করে হিসাব করি নাই। আচ্ছা, 8 নাম্বার কন্ডিশনে there can be a true false operator rather than relational operator চেক না করে আমরা শুধুমাত্র true false ভ্যালু চেক করতে পারি। যদি ফর এক্সাম্পল if true, যদি আমি কোনো একটা ট্রু ভ্যালু পাই,
তাহলে I can go to L1, if false then I can go to L2. So these are the same thing, right? So that's why আমরা মাঝখানে and use করছি। আচ্ছা, and lastly আমরা কোন একটা procedure কোন একটা ফাংশনকে কল করতে পারি। So I can call P with n number of variables. I can call a procedure P with n number of variables, অথবা I can uh, call a procedure P with n number of variables and finally store the result in a variable y. সবকটাতেই দেখেন যে সর্বোচ্চ আমরা তিনটা অ্যাড্রেস ইউজ করতেছি, y, p and n। এখানে জাস্ট p and n দুইটা, এখানে তিনটা, y, p and n। এখানে আমরা একটা অ্যাড্রেস ইউজ করতেছি L1, এখানে একটা অ্যাড্রেস ইউজ করতেছি L2, এখানে দুইটা অ্যাড্রেস ইউজ করতেছি xp আর yx, এইখানে তিনটা অ্যাড্রেস ইউজ করতেছি y, a and I, এখানে a, I and x, okay, and so on, okay. So let's see an example. আমরা এখন একটা এক্সাম্পল দেখবো, সেটা হচ্ছে একটা গিভেন কোডকে কিভাবে আমরা পসিবল থ্রি অ্যাড্রেস করে ভেঙে ফেলতে পারি, ওকে। So suppose this is our example. আমরা এই ডু while লুপটাকে একটা থ্রি অ্যাড্রেস কোডে কনভার্ট করতে চাই, ওকে। সো একটু চিন্তা করে দেখি, যেটা হচ্ছে আমরা প্রথমে একটা প্রবলেমের মধ্যে পড়ে গেছি, সেটা হচ্ছে আমাদের এখানে কিওয়ার্ড হচ্ছে ডু while, রাইট? সো একটু চিন্তা করে দেখেন, সেটা হচ্ছে আমাদের পসিবল থ্রি অ্যাড্রেস কোডের মধ্যে কিন্তু কোনো ডু while লুপ নাই, রাইট? ওকে, সো দ্যাট মিনস আমাদের এই ডু while লুপটাকে তৈরি করতে হবে, রাইট? তৈরি করতে হবে, বাট ইন্টারেস্টিংলি তৈরি করতে হবে এমন ভাবে যাতে উইদাউট ইউজিং আ লুপ আই ক্যান লুপ ওভার এলিমেন্টস। আমি এলিমেন্টস এর উপর লুপ ওভার করব উইদাউট ইউজিং আ লুপ, রাইট? সো মাইক্রোপ্রসেসর আমরা যে ধরনের আইডিয়া, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে আমরা যে আইডিয়াতে কনস্ট্রাক্ট করছি, সেই আইডিয়া আমরা হচ্ছে কন্ডিশনাল এবং আনকন্ডিশনাল জাম্প ইউজ করে লুপিং করব। অলরাইট, সো লেটস সি অ্যান এক্সাম্পল। আচ্ছা, সো সাপোজ দিস ইজ আওয়ার কোড, আমরা এটাকে কনভার্ট করছি আমাদের থ্রি অ্যাড্রেস কোডে। সো থ্রি অ্যাড্রেস কোড আমরা দুইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, একটা সিম্বলিক লেভেলস দিয়ে আর একটা হচ্ছে পজিশন নাম্বার দিয়ে। পজিশন নাম্বারসে আমরা প্রত্যেকটা ইনস্ট্রাকশনকে একটা করে অ্যাড্রেস দেই, ওকে। আর সিম্বলিক লেভেলস দিয়ে আমরা যদি করি, সেখানে আমরা শুধুমাত্র জাম্প করার জন্য আলাদা লেভেল রাখি, আদারওয়াইজ লেভেলের প্রয়োজন নাই, ওকে। সো this might seem a bit confusing. Let me explain this. You will understand this pretty easily. So আমরা আমাদের given কোডটাকে একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি। সো আমাদের প্রথম ইনস্ট্রাকশনটা হচ্ছে do, right? So if you are familiar with the do while instructions implicate that আমার এর ভেতরে যেই ইনস্ট্রাকশনটা আছে সেটা অ্যাটলিস্ট একবার এক্সিকিউট হবেই, এবং তারপর আমার কন্ডিশনটা চেক হবে, রাইট? এই while কন্ডিশনটা চেক হবে, ওকে। সো আমরা আমাদের ডু while অনুযায়ী একটু যদি চিন্তা করে দেখি, সেটা হচ্ছে আমরা প্রত্যেকবার এই ইনস্ট্রাকশনটাকে পালন করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা ট্রু। সো এটা যদি ট্রু থাকে, তাহলে আমি আবার কি করব, এই ডু যে স্টেটমেন্ট সেখানে ফেরত আসবো, রাইট? অ্যান্ড দেন উই উইল এগেইন ডু দিস, we'll execute again this, and then again check the condition. If this is again true, then I will again go back to do statement, right? And this will go on. So সেই হিসাবে যদি চিন্তা করি, তাহলে হচ্ছে আমাদের আমরা খুব সিম্পল একটা লেভেল সেট করছি L, right? Okay. So this L represents T1 equals to I plus 1. Can T1 equals to I plus 1, which represents our first instruction of three address code. So I plus 1, I equals to I plus 1 কে আমরা যদি three address code ভেঙে ফেলতে চাই, what can we do? We can do something like this. T1 equals to I plus 1 and I equals to T1, right? Okay, so the question is, আমরা কেন এখানে I equals to I plus 1 রেখে দিলাম না? We could have done that, but conventionally আমরা যেটা করি সেটা হচ্ছে এখানে একটা টেম্পোরারি ভেরিয়েবল অলওয়েজ ইউজ করি। তার একমাত্র কারণ হচ্ছে যেহেতু এখানে I plus 1 আছে, সো তার মানে হচ্ছে একটা কম্পাইলার will definitely assign a temporary variable to calculate I plus 1 first and then assign it. So to replicate that situation, আমরা যেটা সেই কাজটাই এখানে রিপ্রেজেন্ট করছি, আর কিছু না, ওকে। ওকে, সো আমরা T1 equals to I plus 1 দিয়ে রিপ্রেজেন্ট করছি। T1 এর মধ্যে এখন I plus 1 এর ভ্যালু আছে, সো I এর মধ্যে আমরা অ্যাসাইন করছি T1 এর ভ্যালুকে। আচ্ছা, বিফোর এনিথিং আমরা এখানে যে অ্যারেটা আছে সেই অ্যারেটাকে ডাবল হিসেবে ধরে নিছি, একটা ডাবল অ্যারে হিসেবে ধরে নিছি, ওকে। ইটস আ ফ্লোট অর ডাবল অ্যারে, ওকে।
সো এরপরে দেখেন আমরা একটা কাজ করছি, এখন আমাকে একটা কন্ডিশন চেক করতে হবে যে while AI is greater than V কিনা। ওকে, বাট রিমেম্বার কিভাবে চেক করতে হবে, ইউজিং অনলি দিস পসিবল 3 অ্যাড্রেস কোডস। অলরাইট, সো লেটস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস। সো আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই কন্ডিশনটা চেক করার জন্য AI কি গ্রেটার দেন V কিনা এটা আমাকে খুঁজে বের করতে হবে, রাইট? সো টু বি এক্সাক্ট আমাকে AI কে ক্যালকুলেট করতে হবে, AI কে V এর সাথে কম্পেয়ার করতে হবে, and then depending on its truth or false value, I can either go back to this one or I can exit the program, right? Or I can exit the program. আচ্ছা, so আমরা দেখেন সেই কাজটাই করতেছি। আমরা T2 তে I multiplied by 8 ক্যালকুলেট করছি। The question is why are we doing this? সো আমরা এটা একমাত্র কারণ হচ্ছে আমার কাছে আছে ইন্ডেক্স ভ্যালু, বাট আই নিড অফসেট আইডি অর অফসেট বাইট নাম্বার, যে আমাকে স্টার্ট অ্যাড্রেস থেকে কত দূর পর্যন্ত যাওয়া লাগবে, কত বাইট পর্যন্ত যাওয়া লাগবে। যেহেতু একটা অ্যারে মেমোরি লোকেশনে কন্টিনিউয়াসলি স্টোরড অবস্থায় থাকে, মানে পরপর স্টোরড অবস্থায় থাকে, সো দ্যাটস ওয়াই আই ক্যান ট্রাভার্স traverse an array by adding an offset byte number to the start address of the array, right? Okay. মাইক্রোবাসের আইডিয়া আমরা যেরকম অফসেট অ্যাড করতাম, সেই অফসেট অ্যাড করে আমরা একটা ভ্যালুকে ক্যালকুলেট করব। সো সেই অফসেট ক্যালকুলেট করার জন্য আমাকে আগে জানতে হবে যে আমার ভেরিয়েবলের টাইপটা কি। সো আমার ভেরিয়েবল টাইপ যদি ইন্টিজার হয় তাহলে 4 দিয়ে মাল্টিপ্লাই করবো, আমার ভেরিয়েবলের টাইপ যদি ডাবল হয় তাহলে 8 দিয়ে মাল্টিপ্লাই করবো। সো আমরা ধরে নিচ্ছি যে আমাদের অ্যারে যেটা আছে সেটা ডাবল অ্যারে, সো দ্যাটস ওয়াই আমরা আই কে 8 দিয়ে মাল্টিপ্লাই করতেছি এবং সেটাকে রাখছি T2 এর মধ্যে। ওকে, আচ্ছা, এরপর আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে T3 equals to a T2. So essentially what were we doing, যে a যেই অ্যারেটা আছে তার যে স্টার্ট অ্যাড্রেসটা আছে সেই স্টার্ট অ্যাড্রেসের সাথে আমরা T2 বাইটকে যোগ করে অথবা এর T2 তম অফসেটে, মানে T2 তম বাইট নাম্বারে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে আমরা কোথায় রাখতেছি, T3 এর মধ্যে রাখতেছি। প্রিটি সিম্পল, রাইট? আগে আমরা এটা ক্যালকুলেট করছিলাম ইন্ডেক্স নাম্বার দিয়ে, বাট রিমেম্বার যেহেতু আমরা এটা মাইক্রোপ্রসেসর লেভেলে চিন্তা করতেছি, আমার ইন্ডেক্স নাম্বারের কোনো কাজ এখানে নাই, আমার কাজ যেটা সেটা হচ্ছে অফসেট নাম্বারে। সো অফসেট নাম্বার ক্যালকুলেট করার জন্য আমরা ইন্ডেক্সের সাথে তার সাইজ দিয়ে মাল্টিপ্লাই করছি এবং তারপর অ্যারের স্টার্ট অ্যাড্রেস থেকে তত অফসেট সংখ্যক বাইট আমরা ট্রাভার্স করছি, সেখানে যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটাকে আমরা ফাইনালি পাইছি। ওকে, সো T3 এর মধ্যে আছে এ আই তম ইন্ডেক্সে যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা। ওকে, সো নাও আই ক্যান কম্পেয়ার দিস অ্যামং টু ভ্যালুস। সো এখন আমি কম্পেয়ার করতে পারি ইফ T3 ইজ গ্রেটার দেন V। সো যদি T3 গ্রেটার দেন V হয় তাহলে হোয়াট উইল আই ডু, যেহেতু কন্ডিশনটা ট্রু তখন আমি কি করব, আবার ফার্স্ট চলে যাবো, মানে I ইকুয়ালস টু I প্লাস 1, রাইট? সো আই এম গোয়িং টু L। যদি T3 greater than V হয় তাহলে I am going to L, মানে হচ্ছে I am repeating from the first step. Okay, so if this is not true I am just exiting the code, right? Pretty simple, তাই না? Okay, আমরা আমরা একটু একটু খেয়াল করে দেখেন, আমরা সেম কাজটা এখানে করছি, বাট এইখানে আমরা কোনো সিম্বলিক লেভেল না দিয়ে এক্সাক্ট ইনস্ট্রাকশন নাম্বার ইউজ করছি। ইউ মাইট আস্ক যে আমি এখানে 100 থেকে কেন ইউজ করছি, দিস এন আরবিট্রারি নাম্বার। আমরা এখানে 100 দিয়ে শুরু করছি, আপনি চাইলে 1000 দিয়ে শুরু করতে পারেন, চাইলে 1 লাখ দিয়ে শুরু করতে পারেন, চাইলে 200 দিয়ে শুরু করতে পারেন, চাইলে 1 দিয়েও শুরু করতে পারেন। ইটস ইয়োর কল, ডাজন্ট ম্যাটার এট অল, জাস্ট টু রিপ্রেজেন্ট, ইটস এ ডামি ভ্যালু। সো আমরা 100 দিয়ে রিপ্রেজেন্ট করছি, সো দ্যাট মিনস আমাদের যেখানে ওই লেভেল গুলো ছিল সেখানে লেভেল গুলার জায়গায় তার ইনস্ট্রাকশন নাম্বারটা দিয়ে রিপ্লেস হয়ে গেছে, রাইট? এন্ড দ্য other things are exactly the same, right? The rest of the things are exactly the same. Okay, আপনাদের কনফিউশন থাকতেই পারে। লেটস মুভ অন টু অ্যানাদার এক্সাম্পল। আমরা সেম জিনিসের আরেকটা এক্সাম্পল দেখি। ওকে, সো লেটস কনভার্ট দিস ওয়ান। আমাদের কাছে একটা ইনস্ট্রাকশন আছে a equals to bi plus cj, alright? a equals to bi plus cj। আচ্ছা, এগেইন আমরা এটা করার আগে আমরা ধরে নিচ্ছি যে b এবং c both are double arrays। সো যেহেতু ডাবল অ্যারেস দ্যাট মিনস তাদের
প্রত্যেকটা ভেরিয়েবলের সাইজ হচ্ছে 8 বাইট করে, তাদের প্রত্যেকটা ভেরিয়েবলের সাইজ হচ্ছে 8 বাইট করে। অলরাইট, সো লেটস স্টার্ট। সো আমরা প্রথমে t1 ক্যালকুলেট করতেছি I ইনটু 8 বিকজ আমরা bi কে ক্যালকুলেট করতে চাচ্ছি। দিস I ইজ মাই ইন্ডেক্স। সো এখান থেকে আমি যদি অফসেট পেতে চাই, আমাকে যে কাজটা করা দরকার ইন্ডেক্সের সাথে তার সাইজকে মাল্টিপ্লাই করা দরকার। তো সেই কাজটা আমরা করতেছি I মাল্টিপ্লাইড বাই 8। অলরাইট, সো t2 এর মধ্যে আমরা রাখতেছি b অ্যাড্রেসের t1 তম অফসেটে যে ভ্যালুটা আছে তাকে, রাইট? বিকজ আমি bi কে ক্যালকুলেট করতে চাচ্ছি, রাইট? সো which means t2 তে আমরা রাখতেছি b এর t1 তম অফসেটে যেটা ছিল তাকে। অলরাইট, thirdly what are you doing, t3 equals to j into 8 again because আমরা j এর ইন্ডেক্স থেকে অফসেট নাম্বারকে ক্যালকুলেট করতে চাই। সো t3 তে আমি j মাল্টিপ্লাইড বাই 8 করতেছি বিকজ we are considering this as double arrays. And finally t4 এর মধ্যে আমরা রাখতেছি ct3 কে মানে c অ্যাড্রেসের t3 তম বাইটে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে। এন্ড ফাইনালি আমি তাদের মধ্যে যোগ করতেছি, রাইট? ওকে, সো t5 এর মধ্যে আমরা রাখতেছি t2 প্লাস t4 কে। t5 এর মধ্যে রাখতেছি t2 plus t4 কে। I'm extremely sorry, we have omitted one line here. There will be one more line, a equals to t5, or there will be something like this, এই t5 টা a দিয়ে রিপ্রেজেন্ট করা যেতে পারে, a equals to t2 plus t4, those are the same thing. So guys, do you understand? আমরা সেম জিনিস এইখানে সিম্বলিক লেভেলস দিয়ে ইউজ করছি অথবা হচ্ছে পজিশন নাম্বার দিয়ে ইউজ করছি। ইফ ইউ লুক ক্লোজলি দিস আর এক্স্যাক্টলি দ্য সেম, রাইট? ওকে, পজিশন নাম্বারসে শুধুমাত্র প্রত্যেকটা ইনস্ট্রাকশন অ্যাবস্ট্রাক্ট কোনো লেভেল দিয়ে রিপ্রেজেন্ট হয় না, রাদার দেন একটা রিয়েল ইনস্ট্রাকশন নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট হয়। ওকে, অলরাইট, সো লেটস সি অ্যানাদার এক্সাম্পল। আরেকটা এক্সাম্পল দেখি, এটা একটু কমপ্লেক্স। ওকে, সো আমি যদি ইফ এ লেসার দেন বি হয়, দেন আমরা t1 এর ভ্যালু 1 সেট করতেছি, এটার সাথে এন্ড করতেছি ইফ সি ইজ লেসার দেন ডি হয়, দেন t2 ইকুয়ালস টু 1 করতেছি, এটার সাথে অর করতেছি ইফ ই লেসার দেন এফ হয়, দেন t3 ইকুয়ালস টু 1। সো প্রত্যেকটা ট্রুথ ভ্যালুকে এই দুইটা অপারেশনের মধ্যে ট্রুথ ভ্যালুকে আমরা এন্ড করতেছি এবং এই দুইটার সাথে ফাইনালি যখন আমরা এটাকে কম্পেয়ার করছি তখন অর করতেছি। অলরাইট, ওকে, so let's check this out in both notations. I think you will understand. Alright, so let's start. আমাদের প্রথম ইনস্ট্রাকশন if a is lesser than b, so আমরা এখানে আমাদের নর্মাল অপারেশন যেটা ইউজ করতে পারি সেটা হচ্ছে যে if x rel of y go to something l, right? So সেই জিনিসই আমরা করলাম। if a is lesser than b, then I am going to some level l1, right? I am going to some level l1. সেই l1 টা কি, যদি এটা ট্রু হয় তাহলে আমরা কি করব, t1 equals to 1, সো আমরা t1 equals to 1 সেট করলাম। ওকে, আচ্ছা, সো এটা যদি ট্রু না হয় তাহলে আমরা কি করব, t1 এর ভ্যালু যা ছিল তাই থাকবে, রাইট? সো সাপোজ আমরা ধরে নিলাম যে t1 এর ভ্যালু 0 ছিল, সো t1 এর ভ্যালু 0 দিয়ে ইনিশিয়ালাইজ আমরা করলাম, এন্ড দেন উই আর গোয়িং টু l2। So the question is L2, এখানে আমরা কেন L2 ইউজ করতেছি? বিকজ এটা যদি ফলস হয় তাহলে আমার t1 এর ভ্যালুকে সেট করা দরকার আগেরটায় এবং তারপর আমার কোথায় চলে যাওয়া দরকার, এই ইনস্ট্রাকশনে চলে যাওয়া দরকার না, রাইট? সো একটু দেখেন আমরা L2 তে কাকে রাখছি, আমাদের c লেসার দেন d যেই কন্ডিশন সেই কন্ডিশনটাকে রাখছি, রাইট? সো দ্যাটস ওয়াই আমরা t1 কে 0 সেট করার পরে L2 তে চলে গেলাম। আবার একটু চিন্তা করে দেখেন, এটা যদি অলরেডি ট্রু হয়ে থাকে তাহলে আমি যেহেতু অলরেডি L1 এ আছি, সো সেখান থেকে L1 থেকে কিন্তু আমার গো টু L2 এ যাওয়ার প্রয়োজন নাই, কারণ L1 এর পরের ইনস্ট্রাকশনটাই L2, রাইট? সো অটোমেটিক্যালি ইট উইল গো টু L2। আচ্ছা, so now let's repeat this idea for the next step. যদি c is lesser than d হয় তাহলে I am going to L3, I am going to some instruction L3 তে আমরা কি করতেছি, t2 equals to 1, এই যে দেখেন t2 equals to 1 সেট করতেছি। ওকে, সো যদি ট্রু না হয় তাহলে what am I doing, আমি t2 এর ভ্যালুকে 1 দিয়ে সেট করতে পারছি না, t2 এর ভ্যালুকে 0 দিয়ে সেট করতেছি, and I am going to L4 some other levels। আচ্ছা, সো L4 এ আমরা কি করছি, L4 এ আমরা আমাদের থার্ড যে কন্ডিশন সেই কন্ডিশনকে চেক করতেছি, if e is lesser than 5 I am going to L5। ওকে,
সো L5 এ দেখি আমরা T3 কে 1 দিয়ে সেট করলাম, যদি এটা ফলস হয় তাহলে আমরা কি করতেছি, T3 equals to 0 দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, and I am going to L6. L6 এ এসে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যে এই পুরো স্টেটমেন্টের সাথে এই পুরো স্টেটমেন্টটাকে কি করা দরকার, এন্ড করা দরকার, এবং ফাইনালি এই পুরো স্টেটমেন্ট যা ভ্যালু আসে তার সাথে ফাইনাল স্টেটমেন্টের অর করা দরকার। তো আমরা T4 একটা টেম্পোরারি ভ্যারিয়েবলের মধ্যে কি রাখতেছি, T1 and T2 কে ক্যালকুলেট করতেছি। সো দিস ইজ ভেরি নর্মাল, x equals to y OP z, রাইট, সেই ফরম্যাটে। and তারপরে ক্যালকুলেট করতেছি T5 is equals to T4 or T3, রাইট। সো আমার ফাইনাল ভ্যালুটা রয়ে যাচ্ছে কোথায়, T5 এ। সো আমরা এই পুরা ইনস্ট্রাকশনের ফাইনাল ভ্যালু পাবো হচ্ছে T5 এর মধ্যে। এবং মজার বিষয়, আমরা এই কমপ্লেক্স ইনস্ট্রাকশনকে সবকটাই কি করছি, সিম্পল 3 অ্যাড্রেস কোডে রিপ্রেজেন্ট করছি, রাইট। ওকে, সো জাস্ট টেক আ লুক, ইউ উইল আন্ডারস্ট্যান্ড। এবং মজার বিষয়, অন দ্য রাইট হ্যান্ড সাইড আমরা হচ্ছে পজিশন নাম্বার দিয়ে তাকে রিপ্রেজেন্ট করছি। সো আমরা এখানে যেগুলাতে সিম্বলিক লেভেল দিয়ে রিপ্রেজেন্ট করছিলাম, এখানে সেগুলা তার অ্যাড্রেস দিয়ে আমরা রিপ্রেজেন্ট করছি, রাইট। ওকে, সো দিস উইল বি ইয়োর টাস্ক, যে টু মিলায় দেখা যে আর দে কারেক্ট অর নট, অলরাইট। ওকে, সো let's move on. I think we have an idea যে আমরা যে কোনো কোড কে কিভাবে 3 অ্যাড্রেস কোডে রিপ্রেজেন্ট করতে পারবো। So this goes for any other code. So for any other example, we will convert to 3 address code using these methods or using only these combinations. Or okay. So let's move on. So আমরা এখন আর দুইটা জিনিস শিখবো। আমাদের যে 3 অ্যাড্রেস কোড শিখলাম, সেই 3 অ্যাড্রেস কোড কনভার্সন শিখলাম, সেই 3 অ্যাড্রেস কোডকে আমরা বেশ কয়েকভাবে রিপ্রেজেন্ট করতে পারি। সো বাই কনভেনশন আমরা সাধারণত দুইভাবে রিপ্রেজেন্ট করি, একটাকে আমরা বলি হচ্ছে কোয়াড্রুপল, আর এটাকে আমরা বলি হচ্ছে ট্রিপল। সো দিস কোয়াড্রুপলস আর ট্রিপলস আর নাথিং বাট আমরা যে ফার্স্ট অ্যান্ড ফলো যেরকম একটা টেবিলের মতো রিপ্রেজেন্ট করতাম, সেম একদম ঠিক সিমিলার ওয়েতে আমরা 3 অ্যাড্রেস কোডকে এরকম একটা টেবিলে, দুটো টেবিলে রিপ্রেজেন্ট করতে পারি, একটা হচ্ছে কোয়াড্রুপল টেবিল, একটা হচ্ছে ট্রিপল টেবিল। ওকে, সো এখানে একটা কোয়াড্রুপল এবং ট্রিপল এর ডেফিনেশন দেওয়া আছে। আই হোপ ইউ উইল রিড দিস, দিস ইজ প্রিটি ইজি। আমরা এত সব ইয়াতে যাব না, আমরা সিম্পল শর্টকাট মেথডে পড়ার চেষ্টা করবো। ওকে, সো কোয়াড্রুপল আমি খালি একটু ওভারভিউ দিয়ে নিই। একটা কোয়াড্রুপল আমরা সেই টেবিলটাকে বলি যেই টেবিলে 4টা কলাম আছে। ওকে, 4টা কলামের the first column is an OP or operator, the second column is arg1 or argument 1, the third column is arg2 or argument 2, and finally the fourth column is result. ওকে, সো আমরা যেই অপারেশনটা করছি সেই অপারেটরকে রাখি হচ্ছে অপ কলামের মধ্যে, আমরা arg1 কে মানে হচ্ছে লেফট চাইল্ড যেটা আছে তাকে রাখি হচ্ছে arg1 এর মধ্যে, রাইট চাইল্ডকে রাখি arg2 এর মধ্যে, এবং রেজাল্টটা যেই ভেরিয়েবলের মধ্যে ক্যালকুলেট হচ্ছে সেটাকে রাখি রেজাল্টের মধ্যে। অলরাইট, ওকে, সো ইউ উইল আন্ডারস্ট্যান্ড, we will see this in a moment. ওকে, আচ্ছা, আর কিছু স্পেশাল রুল আছে যে ইনস্ট্রাকশনস উইথ ইউনারি অপারেটরস লাইক x equals to minus y, এটা চিন্তা করে দেখেন, এখানে কিন্তু আমার দুইটা আর্গুমেন্ট নাই, আমার আর্গুমেন্ট কিন্তু একটা, রাইট। সো আর্গুমেন্ট একটা which is y, রাইট, আমার অপারেটর হচ্ছে মাইনাস, প্রিটি ফাইন, আমার রেজাল্টটাকে x, রাইট। সো মজার বিষয়, এখানে আমরা কিন্তু arg2 কে ইউজ করছি না। ওকে, সিমিলারলি আমাদের কাছে যদি কোনো প্যারামিটার কোথাও পাস করার দরকার হয় তখন আমরা arg2 কে ইউজ করি না। অ্যান্ড ফাইনালি কন্ডিশনাল এবং আনকন্ডিশনাল জাম্প for the target level in result. So you will see this in a moment. We will see this in a moment. আচ্ছা, আরেকটা যে উপায় আছে সেটা হচ্ছে একটা ট্রিপল। একটা ট্রিপল ইজ এক্স্যাক্টলি লাইক কোয়াড্রুপল, জাস্ট ডিফারেন্স হচ্ছে একটা কোয়াড্রুপলের মধ্যে 4টা কলাম থাকে, রাইট, অপারেটর, আর্গুমেন্ট 1, আর্গুমেন্ট 2, রেজাল্ট। ট্রিপলের মধ্যে 3টা কলাম থাকে, অপারেটর, আর্গুমেন্ট 1, আর্গুমেন্ট 2, এবং তার সাথে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে প্রত্যেকটা রেকর্ডের একটা করে নাম্বার থাকে। আমরা ঠিক যেরকম হচ্ছে আমাদের ভ্যালু নাম্বারিং টেবিলে দেখে আসছিলাম, ঠিক সেরকম, এক্স্যাক্টলি লাইক দ্যাট। সো আমরা using triples, we refer to the result of an operation x, op, y by its position or by its value number rather than by an
explicit temporary name, right? Okay. So as we already know, triples are equivalent to signatures in algorithm 6.3, and the DAG and triple representations of expressions are equivalent. So আমরা একটু পরে একটা example দেখলে we will understand. Okay. So let's see one example of quadruples and triples. আমরা একটা three address code কে কিভাবে represent করতে পারি using quadruples and triples. Suppose আমরা একটু আগে যেই থ্রি অ্যাড্রেস কোড এক্সাম্পল তৈরি করলাম, সাপোজ সেই থ্রি অ্যাড্রেস কোডকে আমরা কোয়াড্রুপলস এবং ট্রিপলসে কনভার্ট করব. সো লেটস সি হাউ দিস ইজ পসিবল. ওকে, so suppose this is our code. We already have got the three address code, right? So আমরা already three address code আমরা জানি. So we will convert one line at a time to quadruples and triples. So I will explain it in details now. All right. So let's see the first one. আমাদের প্রথম যে ইনস্ট্রাকশনটা আসছে সেটা হচ্ছে t1 থেকে i+1, right? t1 equals to i+1. সো এটাকে আমরা কোয়াড্রুপল রিপ্রেজেন্টেশনে রিপ্রেজেন্ট করব. কিভাবে করব? সো আমার কোয়াড্রুপল রিপ্রেজেন্টেশনে চারটা কলাম আছে, রাইট? একটা হচ্ছে ওপি, ওপি ইজ মাই অপারেটর, যে কোন অপারেশনটা আমরা ইউজ করছি. সেকেন্ড হচ্ছে arg1, আমাদের প্রথম আর্গুমেন্টকে, প্রথম প্যারামিটারকে. সেকেন্ড হচ্ছে arg2, আমার আর্গুমেন্ট 2 কে. অ্যান্ড ফাইনালি রেজাল্টটা আমরা কোথায় সেভ করে রাখতেছি, তার ভ্যালু অথবা তার অ্যাড্রেস কোনটা. সো আমরা 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 জাস্ট আমাদের এই লাইনটাকে ট্রান্সলেট করি. সো আমাদের এখানে অপারেশন কোনটা? প্লাস, রাইট? সো আওয়ার অপারেশন হিয়ার ইজ প্লাস. প্রিটি ফাইন. আচ্ছা, আমার এই প্লাসের আর্গুমেন্ট 1 কে আই, রাইট? সো ইউ সি দেয়ার ইজ আই. ওকে, ফাইন. আমার অপারেটরের আর্গুমেন্ট 2 কে 1, রাইট? সো দিস ইজ 1. So argument 2 is 1. Okay. এবং ফাইনালি আমার এই i+1 এই যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটার রেজাল্টটা কোথায় যাচ্ছে? t1 এর মধ্যে, রাইট? সো আমার রেজাল্টের মধ্যে আছে কি? t1. সো দিস মিন্স i যোগ হচ্ছে 1 এর সাথে রেজাল্টটা কোথায় থাকছে? t1 এর মধ্যে. ওকে, সো নাও মুভ অন টু দ্য নেক্সট ওয়ান. i equals to t1. So what do you think is happening here? এখানে একটা ভ্যালু ক্যালকুলেট হচ্ছে না, এখানে কিন্তু একটা অ্যাড্রেস এক্সচেঞ্জ হচ্ছে, রাইট? সো t1 এর অ্যাড্রেস সেট হচ্ছে কোথায়? i এর মধ্যে. হ্যাঁ, সো ইউ সি আমরা আমাদের অপারেটর কি স্পেসিফাই করছি? ইকুয়ালস টু, মজার বিষয়, আগের বার আমার কিন্তু অপারেটর ইকুয়ালস টু ছিল না, বাট এখন কেন? বিকজ এখানে দিস ইজ আ ইউনিয়ারি অপারেটর, রাইট? দিস ইজ আ ইউনিয়ারি অপারেটর, এবং এখানে অ্যাকচুয়ালি অ্যাড্রেস এক্সচেঞ্জ হচ্ছে. দিস t1 ডিড নট এক্সিস্ট, বাট দিস i এক্সিস্টস, রাইট? সো সেখানে আমার অপারেশনটাকে ইকুয়ালস টু. আচ্ছা, ফাইন. সো ইকুয়ালস টু কার ভ্যালুকে আমরা অ্যাসাইন করতেছি? arg1 এ রাখলাম তাকে t1, সেই রেজাল্টটা কোথায় রাখতেছি? i এর মধ্যে, রাইট? ওকে, সো যে অ্যাকর্ডিং টু আওয়ার এক্সেপশন, ইফ ইউ রিমেম্বার কারেক্টলি. ওকে, দ্য নেক্সট স্টেপ হচ্ছে আমাদের t2 equals to i multiplied 8, i multiplied by 8. So as you already know, আমার অপারেটর হচ্ছে মাল্টিপ্লিকেশন, আমার আর্গুমেন্ট 1 হচ্ছে i, আমার আর্গুমেন্ট 2 হচ্ছে 8, আমার রেজাল্ট হচ্ছে t2. pretty easy. আচ্ছা, এখন একটু চিন্তা করে দেখি. t3 equals to at2. So this at2, what does this mean? This means আমি এর যে স্টার্টিং অ্যাড্রেস, সেই অ্যাড্রেস থেকে t2 সংখ্যক অফসেটে যাচ্ছি, রাইট? So I can represent this using a go to statement, right? So আমার অপারেটর হচ্ছে go to. কোথা থেকে কোথায় যাব? এর স্টার্টিং অ্যাড্রেস থেকে কততম বাইটে যাব? t2 তম বাইটে যাব. সেই ভ্যালুটাকে কোথায় সেভ করে রাখবো? t3 এর মধ্যে সেভ করে রাখবো, রাইট? ওকে, সো why are we representing this using a go to statement? আরেকবার আমি রিপিট করি, তাহলে ইউ উইল আন্ডারস্ট্যান্ড. সো যেহেতু আমি একটা স্পেসিফিক মেমরি লোকেশনকে অ্যাড্রেস করতেছি, আই হ্যাভ টু গো টু ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, রাইট? কোন প্লেস থেকে কোথায়? আমার স্টার্টিং অ্যাড্রেস যেটা এ, সেখান থেকে আমাকে যেতে হবে t2 বাইট অফসেটে, রাইট? সো আই এম গোয়িং টু আমার স্টার্টিং অ্যাড্রেস হচ্ছে এ, which is my argument 1. আমার অফসেট নাম্বার হচ্ছে t2, which is my argument 2. এবং সেখানে যে আমি ভ্যালুটা পাইলাম, ওখানে গিয়ে আমি যে ভ্যালুটা পাইলাম, সেই ভ্যালুটাকে আমি কোন রেজাল্টের মধ্যে রাখতেছি? t3 এর মধ্যে রাখতেছি, রাইট? pretty easy. Okay, and finally if t3 is greater than v, then I am going to l. So একটু চিন্তা করে দেখি, আমার এখানে অপারেশন কোনটা? অপারেশন কি go to? না, আমার অপারেশন হচ্ছে গ্রেটার. এই গ্রেটারের উপর ডিপেন্ড করছে আমি কোন অ্যাড্রেসে যাব
অথবা যাব না। সো একটু চিন্তা করে দেখি যে আমার অপারেটর হচ্ছে গ্রেটার, আমার আর্গুমেন্ট 1 হচ্ছে T3, আমার আর্গুমেন্ট 2 হচ্ছে V। সো যদি এটা ট্রু হয় তাহলে where am I going? I am going to L, right? So যদি ট্রু না হয় তাহলে where am I going? I am going on to the next step, which is exit. Makes sense, right? বুঝতে পারছি? Okay. So this is quadruple representation. So সবাই অলরেডি একটু কনফিউজ হয়ে গেছে মনে হয় যে ডাইনে ট্রিপলসও কিভাবে ক্যালকুলেট হয়ে গেল। So let's repeat it again for triples. So for triples আমরা এখানে যে কাজটা করি সেটা হচ্ছে এখানে আমরা রেজাল্টটাকে আলাদা করে কোনো কলামের মধ্যে রাখি না, rather than সেটাকে রিপ্রেজেন্ট করি ইউজিং আ value number or using a number, position number. Okay, so if you would remember সেটা হচ্ছে I plus 1 আমাদের কাজ কি, আমাদের অপারেটর হচ্ছে প্লাস, আমাদের আর্গুমেন্ট 1 হচ্ছে I, আমাদের আর্গুমেন্ট 2 হচ্ছে 1। মজার বিষয় আমরা এটা রেজাল্টটা রাখছিলাম T1 এ, which is our position number 1 in triples. Okay, so exactly like quadruples, just difference হচ্ছে আমার রেজাল্ট ফিল্ডটা নাই, সেই রেজাল্ট ফিল্ডটাকে আমরা রিপ্রেজেন্ট করতেছি ইউজিং পজিশন নাম্বার। ওকে, সো লেটস মুভ অন। আমরা I ইকুয়ালস টু T1 রাখতেছি, সো আমার অপারেটর হচ্ছে ইকুয়ালস টু আমার আর্গুমেন্ট 1 হচ্ছে T1 এর জন্য আমরা যেটা ক্যালকুলেট করে রাখছিলাম, which is 1, রাইট? পজিশন নাম্বার 1, which is position number 1। ভ্যালুটা সেভ হয়ে থাকলো কোথায়? 2 তে, রাইট? ভেরি সিম্পল, তাই না? ওকে, দেন আমরা মাল্টিপ্লিকেশনের জন্য করছি, আমার অপারেটর হচ্ছে মাল্টিপ্লাইড, আমার আর্গুমেন্ট 1 হচ্ছে I, আমার আর্গুমেন্ট 2 হচ্ছে 8, রাইট? অপারেটর হচ্ছে মাল্টিপ্লাইড, আমার আর্গুমেন্ট 1 হচ্ছে I, আমার আর্গুমেন্ট 2 হচ্ছে 8, রেজাল্টটা কোথায় থাকতেছে? 3 তে। Pretty simple, right? Okay, so then I am going to some place, right? So T3 equals to A, T2, so আমি কোথায় যাচ্ছি? আমার আমার অপারেটর কি? Go to, I am moving to a physical place in the memory, right? সো কোথা থেকে স্টার্ট অ্যাড্রেস হচ্ছে এ থেকে কততম অফসেটে 3 পজিশনে যে ভ্যালুটা আসছে সেই ভ্যালুতম অফসেটে, এবং রেজাল্ট আমি কোথায় রাখতেছি? T3, মানে টু বি এক্সাক্ট 4th নাম্বার পজিশনে রাখতেছি। এন্ড ফাইনালি T3 যদি গ্রেটার দেন V হয়, মানে হচ্ছে গ্রেটার 4, আমার 4 এ যে ভ্যালুটা ক্যালকুলেট করলাম সেটা যদি V এর চেয়ে বড় হয় তাহলে আমি কোথায় যাচ্ছি? 5th নাম্বার, which is my L. So do you guys understand? বুঝতে পারছি? Sorry guys, so this is a little mistake. So এটা 5 হবে না, এটা actually 1 হবে, because L এর position number was 1, right? L এর position number was 1, right? So this will be 1. So যদি greater than 4 V হয়, এটা যদি true হয় তাহলে where am I going? 5. Make sense? Alright. So this is the way of how we can construct quadruples and triples from 3-address code. Okay. So this is the final output of quadruples and triples from a 3-address code. So I hope you can construct the other two from using ideas from here. Okay. So this will be a little bit of a home task for you. So আমরা অন্য যে 3-address code গুলো তৈরি করছিলাম তার জন্য আপনারা quadruples এবং triples তৈরি করবেন using these ideas. Okay. Alright. So for further reading, you can read chapter 6 from 357 to onwards from the textbook for this intermediate code generation phase. Okay. You will find the example of value numbering method. আমরা যে value numbering method use করে DAG তৈরি করলাম সেটাকে আপনারা পাবেন হচ্ছে 360 নম্বর পেজে। 3-address code এর এক্সাম্পল পাবেন 363 নম্বর পেজে, আর quadruples এবং triples পাবেন হচ্ছে 366 থেকে 368 নম্বর পেজে, right? And congratulations, this is the end of our intermediate code generation phase. Okay, so I'm sorry this video is a bit longer, but I think this will help you in reading or studying this with much easiness. Okay, আপনাদের পড়াশোনা করতে জিনিস একটু সুবিধা হবে এক ভিডিওর মধ্যে যদি সবকিছু থাকে, right guys? All right. So we are almost in the end of our syllabus. Just for your information, আমি একটু ছোট্ট একটা জিনিস বলি, সেটা হচ্ছে due to this COVID-19 situation আমরা কিন্তু আমাদের সিলেবাস অনেকাংশেই কমায় ফেলছি। So I think you should know this already from the course outlines and everything. So আমাদের আর মাত্র একটা ফেজ বাকি, which is the code optimization phase.
So in the next class, in the next video, we will talk about it, and that will end our syllabus. So syllabus শেষ হওয়ার পর আমি যেটা চাই সেটা হচ্ছে সবাই মিলে আমরা একটা রিভিউ মিটিং করব to review some syllabus of the different classes after meet, and we will talk about different problems, and we will talk about different solutions, এবং আমরা ভবিষ্যতে কি করতে পারি সেটা নিয়েও আমরা হয়তো একটু কথা বলবো. Alright, so thank you guys for watching, and I hope every one of you are safe. So take care of each other, and Allah Bhorsha, let's see what happens next. Thank you guys.